আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আবারও হাজির হলাম আমাদের বাংলা ব্যাকরণের ধারাবাহিক দ্বিতীয় পর্বের ক্লাসে। তো আমাদের প্রথম পর্বের ক্লাসটি যারা করেন নাই তারা অবশ্যই অবশ্যই আমাদের রাশেদ স্যার পেজে গিয়ে প্রথম পর্বের ক্লাসটা করে নেবেন। আজকে বিকাল 5টায় প্রথম পর্বের ক্লাসটি অনুষ্ঠিত হয়েছে, সেখানে আমি 70 মার্কের একটা সাজেশন দিয়েছি। তো এটা আমাদের দ্বিতীয় পর্বের ক্লাস। এই ক্লাসটা আমরা আলোচনা করব বাংলা ব্যাকরণের যে বাকি 30 মার্ক আছে, এই 30 মার্ক কিভাবে কমন পাওয়া যায় এবং আমরা কিভাবে প্রস্তুতি নিলে কোন টপিকস গুলো পড়লে কোন বিষয়গুলো কিভাবে পড়লে আমরা ভালো করতে পারবো, এই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব। তো যে যেখান থেকে যুক্ত আছেন সবাই আমাকে একটু জানান যে আমাকে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা, বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। সবাই একটু জটপট কমেন্ট করে জানান এবং কে কোন শিক্ষা বোর্ডের অধীনে এই বছর পরীক্ষা দিচ্ছেন এটাও কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবার কমেন্টগুলো আমি দেখছি, সবাই একটু জটপট কমেন্ট করে বন্ধুদেরকে শেয়ার করে জানিয়ে দেন এবং কে কোন শিক্ষা বোর্ডের অধীনে এই বছর পরীক্ষা দিচ্ছেন তাও আমাকে কমেন্ট করে জানান। বন্ধু সুমি লিখেছে আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আর সুমি সহ যারা যুক্ত হয়েছে আমাদের সাথে, যে যে প্ল্যাটফর্ম থেকে যুক্ত হয়েছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি রাশিদুল ইসলাম। আর শুরুতে রিকোয়েস্ট থাকবে যে যেখান থেকে আমার ক্লাসে অংশগ্রহণ করো না কেন, আজকের ক্লাসে কমেন্ট গুলো আমি পড়ছি রাশিদ স্যার পেজ থেকে। কষ্ট করে একটু সবাই একটু কষ্ট করে রাশিদ স্যার পেজে এসে কমেন্ট গুলো করবে বা রাশিদ স্যার পেজ থেকে কমেন্ট করবে, যে যেই প্ল্যাটফর্ম থেকে দেখো না কেন ক্লাসটা, কিন্তু রাশিদ স্যার পেজ থেকে কমেন্ট গুলো করলে আমি সবার কমেন্ট গুলো দেখতে পারবো। আমাদের সাথে রাব্বি যুক্ত হয়েছে, দিনাজপুর থেকে। রাইসুল ইসলাম দিনাজপুর থেকে আমাদের সাথে। সিলেট বোর্ড থেকে যুক্ত আছে সুমি। তো সবাইকে আমি রিকোয়েস্ট করবো যে যেখান থেকে যুক্ত হচ্ছে না কেন সবাই একটু বন্ধুদেরকে মেনশন করে দাও, ক্লাসটা শেয়ার করে দাও। সবাই একটু ক্লাসটা শেয়ার করে দাও আর বন্ধুদেরকে মেনশন করে দাও। আজকে ক্লাসের সর্বোচ্চ শেয়ারকারীর জন্য উপহার থাকছে। একই সাথে যারা 5টা শেয়ার করবে এবং 5জন বন্ধুকে মেনশন করবে, তারা মেনশন শেষে আমার এই পেজে এসে যদি ইনবক্স করে ইনবক্স করে তাহলে তাকে আমাদের এই 100 মার্কের পূর্ণাঙ্গ সাজেশনের উপরে একটি স্পেশাল পিডিএফ দিয়ে দেওয়া হবে। সেই পিডিএফ থেকে আশা করি আপনি অনেক অনেক প্রশ্ন কমন পাবেন, একদম হুবহু। ইভেন আজকের ক্লাসের পিডিএফটাও তাকে দিয়ে দেওয়া হবে। তো যারা যারা আমাদের ক্লাসে যুক্ত হয়েছেন, যদি ক্লাসটা শেয়ার করেন তাহলে আপনাদের জন্য অবশ্যই উপহার আছে, স্পেশাল পিডিএফ, আর সর্বোচ্চ শেয়ারকারীর জন্য তো স্পেশাল উপহার আছেই। তো যারা যারা যুক্ত হচ্ছেন, থ্যাংকস স্যার, অনেক অনেক ভালো করে লিখেছ। বাপ্পা রাজদা লিখেছে, থ্যাংকস স্যার অনেক ভালো করে বলার জন্য। আহ, আচ্ছা, কি খারাপ করে বলি কখন? আমি তো সবসময় ভালো করেই বলি, আমি জানি না স্যার। চলে আসছি আবারও, থ্যাংক ইউ থ্যাংক ইউ। পূজামণি চাকমা চলে আসছে। পূজামণি চাকমা, তোমার বন্ধুদেরকে একটু মেনশন করে দাও, তোমার যে বন্ধুরা আছে সবাইকে একটু মেনশন করে দাও, জটপট ক্লাসে নিয়ে আসো। আমরা সবাইকে নিয়ে একসাথে ক্লাসটা উপভোগ করব। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। শাহিন লিখেছে কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। পূজা, সবাইকে দেখছি মেনশন করছো, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। আরো যারা যুক্ত হচ্ছে সবাই একটু বন্ধুদেরকে মেনশন করে দাও, ক্লাসটা শেয়ার করে দাও। আমরা অনেক অনেক শিক্ষার্থীদেরকে নিয়ে আজকে ক্লাসটা উপভোগ করতে চাই। সবাই একটু ক্লাসটা শেয়ার করে দাও, বন্ধুদেরকে মেনশন করে দাও। ওকে, আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম সেই বিষয়টা হচ্ছে বাংলা ব্যাকরণের 30 মার্ক কিভাবে আমরা কমন পেতে পারি। শুরুতে আসি পারিভাষিক শব্দ নিয়ে। আমাদের পরীক্ষা প্যাটার্নে প্রশ্ন এরকম থাকে যে মনে করো 60টা পারিভাষিক শব্দ আছে, সেখান থেকে আমাকে 5টা পারিভাষিক শব্দের বা ইংরেজি ওয়ার্ড দেয়া আছে, এটা বাংলা করতে হবে। অথবা 12টা ইংরেজি ওয়ার্ড দেয়া আছে বা 13টা ইংরেজি ওয়ার্ড দেয়া আছে, এটা বাংলা করে দিতে হবে। অথবা একটা এইরকম, আমি জাস্ট একটা সামারি করলাম, এইরকম একটা প্যারা দেয়া থাকবে, এরকম একটা সেন্টেন্স বাক্য দেয়া থাকবে, বাক্য সমষ্টি দেয়া থাকবে, বলবে এটাকে কি করো, অনুবাদ করো। তো আমার মনে হয় যদি তোমরা খুব বেশি ভালোভাবে প্রস্তুতি নাও বা খুব ভালো পারো, তাহলে কিন্তু তোমরা যেটাকে আমরা ওয়ার্ড মিনিং বলি অথবা পারিভাষিক শব্দ বলি, ইংলিশ টু বাংলা ট্রান্সলেট করা, সেই শব্দগুলো আমরা ব্যাকআপ দিতে পারবো। আবার যদি বলি না, আমি একটা পুরো প্যারা পড়ে বা পুরো একটা সেন্টেন্স বা পুরো একটা বাক্য বা পুরো একটা প্যারা আমি যদি পড়ে বুঝতে পারি যে এটার অনুবাদ করা আমার দ্বারা সম্ভব, তাহলে এরকম করে তোমরা একটু অনুবাদ করে দিবা। যদি কেউ স্ক্রিনশট নেওয়ার হয় স্ক্রিনশট নিতে পারো।
যদি কারো স্ক্রিনশট নেওয়ার হয় স্ক্রিনশট নিতে পারো, আমি জাস্ট স্ট্রাকচার দেখানোর জন্য বললাম। জানি না আল্লাহ করুক এরকম যে এইটা হুবহু কমন চলে আসে, আমি একটাই স্ট্রাকচার দেওয়ার জন্য তোমাদেরকে বোঝানোর জন্য আনছি। তোমরা চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, আমি যে স্লাইড ছেড়ে দিয়েছি তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, যদি স্ক্রিনশট সবার নেওয়া হয় লিখবে এসএস ডান, চলে আসছে স্যার বিকালের ক্লাস মিস করছি। বিকালের ক্লাস মিস করছো তুমি একটু পেজ থেকে করে নিবা, অথবা আমাদের ইউটিউব চ্যানেলে তোমরা যারা ক্লাস মিস করছো, হৃদয় আমাদের ইনবক্সে ইউটিউব চ্যানেলের আজকের বিকালের ক্লাসটার লিঙ্কটা দিয়ে দাও। যারা যারা মিস করছো তাদেরকে আমি বলে দেই, তোমরা একটু কষ্ট করে RASHED রাশেদ SIR, এই রাশেদ স্যার একটা ইউটিউব চ্যানেল আছে, 58 মিনিট বা 1 ঘন্টার কম সময়ের একটা ক্লাস আছে। তোমরা সেখানে গিয়ে 2x দিয়ে টেনে টেনে ক্লাসটা করে ফেলবা, ইউটিউব থেকে করে ফেলবা, লিঙ্ক দিয়ে দেওয়া হবে। ইউটিউব থেকে ক্লাসটা করলে কি হবে, তোমার ইউটিউব থেকে ক্লাসটা করলে তুমি টেনে টেনে করতে পারবা বা স্পিড বাড়াই দিয়ে করতে পারবা, ফেসবুকে যেটা পারবা না। তো আমাদের আজকের এই ক্লাসটাও আমরা ইউটিউবে দিয়ে দিব, কিন্তু বিকালের ক্লাসটা অলরেডি ইউটিউবে ডান করা হয়েছে, ইউটিউব থেকে তোমরা দেখে নিতে পারবা। যারা দেখো নাই তারা ক্লাসটা করে নিও। এই ক্লাস করে আমি কি জিপিএ পাবো? জিপিএ তো অবশ্যই পাবা, জিপিএ তো সবাই পায়। জিপিএ 5 পাইবা কিনা সেটা বলো। ফেমাস চাকমা জিপিএ 5 পাইবা কিনা ওইটা বলো। ভাই আমি জিপিএ 5 আমি ক্লাসে নিয়ে বসি নাই, আমি এতটুকু বলতে পারি আমি যে বিষয়গুলো পড়াবো এই জায়গা থেকে আসার পসিবিলিটি অনেক বেশি, কারণ আমি অনেকগুলো বিষয় গবেষণা করে চিন্তা ভাবনা করে তোমাদের জন্য একটা সাজেশন মেক করছি। সেই সাজেশন থেকে কমন আসবে আশা করি, তবে হুবহু কমন আসবে আমি এটা বলার মতো আমি এখন অধিকার রাখি না, কারণ আমি প্রশ্ন করি নাই। যদি আমার তৌফিক থাকতো, যদি আমার অ্যাবিলিটি থাকতো, আমি প্রশ্নটা করে তোমাদের কাইনা বলতাম যে নাও এটা পড়ে ফেলো। আমার ওই ধরনের অ্যাবিলিটি এখনো নাই। যারা যারা যুক্ত হচ্ছে সবাইকে থ্যাংক ইউ। এই যে আমাদের ইউটিউবের লিঙ্কটা দিয়ে দেওয়া হয়েছে, আমি এই লিঙ্কটা একটু পিন করে দিচ্ছি তোমাদের জন্য, তোমরা একটু চাইলে বিকালের ক্লাসটা করে নিতে পারো। ইউটিউবে ক্লাসটা লিঙ্কটা দিয়ে দেওয়া হয়েছে, তোমরা চাইলে বিকালের ক্লাসটা করে নিতে পারো। ওকে, এই ক্লাস শেষে করো, ইউটিউব থেকে চলে যাবে না, ক্লাস থাকবে, সমস্যা নেই। ওকে, বাক্য কেন? হ্যাঁ, শুরুতে আমরা প্রথমে আলোচনা করবো বাক্য নিয়ে। এই বাক্য থেকে কিন্তু 20 মার্ক থাকে, 20 নম্বর থাকে এই বাক্য থেকে। আজকে ক্লাসে আমি একটু ডিটেলস আলোচনা করব, তোমরা যদি বলো আমি তাহলে ডিটেলস আলোচনা করব। দেখো বাক্য থেকে পরীক্ষা আমাদের কিভাবে প্রশ্ন আসে, বাক্য থেকে কিভাবে পরীক্ষা প্রশ্ন আসে বলো, বাক্য থেকে কিভাবে প্রশ্ন আসে? আসে কি কি প্রশ্ন আসে আমি বলি। 1 নাম্বার আসে বাক্য শুদ্ধিকরণ। বাক্য শুদ্ধিকরণ মানে একটা বাক্য ভুল বাক্য দেওয়া থাকে, এটাকে শুদ্ধ বাক্য লিখতে বলে, 1 নাম্বার গেল। 2 নাম্বার আসে বাক্য কাকে বলে, বাক্য কাকে বলে, বাক্য কাকে বলে, তারপর বলে একটি আদর্শ বাক্যে, বলে একটি আদর্শ বাক্যে কতটি গুণ থাকে, গুণ থাকে। তাহলে বাক্য কাকে বলে, একটি আদর্শ বাক্যে কতটি গুণ থাকে, বিশ্লেষণ করো, বিশ্লেষণ করো উদাহরণ সহ, এরকম থাকে। তাহলে দেখো বাক্য কাকে বলে, একটা আদর্শ বাক্যে কতটি গুণ থেকে বিশ্লেষণ করো বা উদাহরণ দাও। আবার এরকম থাকে বাক্য কাকে বলে, বাক্য কত প্রকার, বিশ্লেষণ করো উদাহরণ দাও। বা এরকম থাকে বাক্য কাকে বলে, একটা আদর্শ বাক্যে কয়টি, মানে একটা আদর্শ বাক্যের কয়টি অংশ থাকে, বিশ্লেষণ করো উদাহরণ দাও, এরকম থাকতে পারে। তো বাক্য থেকে আমরা কি কি পাইলাম, প্রশ্ন উত্তর বাক্য শুদ্ধি, বাক্য কাকে বলে। এখন আরেকটা আসে প্রশ্ন, এইরকম আরেকটা আসে যে বাক্য রূপান্তর। বাক্য রূপান্তর, বাক্য রূপান্তরটা কিরকম ভাই? মনে করো তোমার প্রশ্ন দেয়া আছে একটা সরল বাক্য, কি বাক্য, একটা সরল বাক্য দেয়া আছে, তোমাকে বলবো উক্ত বাক্যটিকে কি করো, উক্ত বাক্যটিকে জটিল করো, জটিল বাক্যে রূপান্তর করো, অথবা যৌগিক বাক্যে, যৌগিক যৌগিক বাক্যে রূপান্তর করো। এটা হচ্ছে বাক্য রূপান্তর। তোমার বাক্য থেকে প্রশ্ন আসলে এইভাবে প্রশ্ন আসতে পারে, এইভাবে প্রশ্ন আসতে পারে, এইভাবে প্রশ্ন আসতে পারে। সবাই কি ক্লিয়ার? বলো, শুনলাম কমেন্ট করার জন্য। তাহলে সবাই একটু দেখো বাক্য থেকে কয় কয় ধরনের প্রশ্ন আসে। এখন পরীক্ষা প্রশ্ন আসে যে বাক্য কাকে বলে, বাক্য কাকে বলে পড়ানো লাগবে। আচ্ছা, বাক্য কাকে বলে পড়ানো লাগবে বলো দেখি, বাক্য কাকে বলে পড়ানো লাগবে কিনা। দেখো বাক্য কাকে বলে তোমাদেরকে আমি বলি, একটি
একটি আদর্শ বাক্যের সংজ্ঞা যদি আমি বলি, আমার ভাষায় যদি আমি বলি, কতগুলো শব্দ একত্রে পাশাপাশি বসে যদি মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে তাকে বাক্য বলে। অথবা তোমরা ব্যাকরণের ভাষা বলতে পারো এভাবে, যে বাক্যে ব্যাকরণগত ভাবে বাক্য বলতে এটাকে বোঝায় একত্রে সুবিন্যস্ত কতগুলো শব্দ সমষ্টি মনোভাব বা ভাব বা মনোভাব বা কতগুলো শব্দ সমষ্টি একত্রে বসে যদি মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে তাকে বাক্য বলে। সোজা খাস বাংলায় হচ্ছে অনেকগুলো শব্দ, কি শব্দ? অনেকগুলো অর্থবহ শব্দ। এমন শব্দ লিখলা যে শব্দের অর্থ নাই, তাহলে অনেকগুলো অর্থবোধ শব্দ যদি একত্রে বসে মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে তবে তাকে বাক্য বলে, তবে তাকে বাক্য বলে। এখন কথা হচ্ছে ভাই, আমি বললাম যে বাক্য হইতে গেলে কি অনেকগুলো শব্দই লাগে? আমি কথা বলবো না, আমি বলবো না, মনের ভাব প্রকাশের জন্য সবসময় অনেকগুলো শব্দ লাগে না, অনেক সময় এক শব্দ বাক্য হতে পারে। ঠিক আছে, ওকে। তোমরা যদি চাও যে বাক্যের ডেফিনেশন, আমি ডেফিনেশন সব পিডিএফ তোমাদের জন্য বানাই রাখছি, জাস্ট দিয়ে দিব। ওকে, আজকে ক্লাসের পিডিএফ যারা যারা চাও তোমরা সবাই একটু কষ্ট করে এই রাশেদ স্যার পেজটাকে শেয়ার করে, মানে ক্লাসটা শেয়ার করে ইনবক্সে এসে নক দাও যে এইচএসসি 25 ব্যাচ তোমাকে পিডিএফ দিয়ে দেওয়া হবে। রাখিব আনিক লিখছে স্যার আপনার বান্দা হাজির, শেয়ার ডান, থ্যাংক ইউ। ওকে, এখন আসি একটি আদর্শ বাক্যের প্রধানত অংশ কয়টি? একটু প্রশ্ন করছি, তোমরা সবাই উত্তর দাও। একটি আদর্শ বাক্যের প্রধানত অংশ কয়টি? একটি আদর্শ বাক্যের প্রধানত অংশ কয়টি? একটি বাক্যের আদর্শ বাক্যের অংশ কয়টি? সবাই একটু কমেন্ট করো। আদর্শ বাক্যের অংশ কয়টি? দেখো, তোমরা অনেকে ভুল উত্তর দিচ্ছ। একটা বাক্যের অংশ হচ্ছে দুইটি। অংশ কয়টি? দুইটি। কি কি? প্রধানত যদি বলি, এক নম্বর হচ্ছে উদ্দেশ্য, আর একটা হচ্ছে বিধেয়। একটা হচ্ছে উদ্দেশ্য, একটা হচ্ছে বিধেয়। যা তোমরা বলো সাবজেক্ট অ্যান্ড প্রিডিকেট, তোমরা কি বলো? সাবজেক্ট অ্যান্ড প্রিডিকেট, সাবজেক্ট অ্যান্ড প্রিডিকেট, সাবজেক্ট অ্যান্ড প্রিডিকেট। এখন আমি যদি বলি আমি আমি ভাত খাই, আমি কি বললাম? আমি ভাত খাই। মাহির যুক্ত আছে আমাদের সাথে, লিখেছে আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। মাহির, ক্লাসটা শেয়ার করো ভাই। মুন্নি লিখছে তিনটি। সবাই খালি তিনটি লিখতেছো কেন? ভুল লিখতেছো তো, দুইটি হবে। দেখো, একটা বাক্য গঠনের ক্ষেত্রে আমরা বলতে পারি বাক্যের গঠনগত দিক থেকে বাক্যের প্রধানত অংশ হচ্ছে দুইটা, প্রধান অংশ হচ্ছে দুইটা, একটা হচ্ছে উদ্দেশ্য, একটা হচ্ছে বিধেয়। যেমন আমি যদি বলি আমি ভাত খাই, তাহলে এই জায়গা আমিটা হচ্ছে সাবজেক্ট, আমি কি? সাবজেক্ট। আর ভাত খাই এই অংশটা কি? এটা হচ্ছে প্রিডিকেট, এই অংশটা কি? প্রিডিকেট। তাহলে এইটা হচ্ছে উদ্দেশ্য, এটা কি? উদ্দেশ্য বা কর্তা বা সাবজেক্ট, ইংরেজিতে যেটাকে বলে সাবজেক্ট। আর বাকি যে অংশটা আছে এই সাবজেক্টকে কেন্দ্র করে বাক্যে যা কিছু বলা হয় সবই হচ্ছে প্রিডিকেট, যাকে বাংলায় বলা হয় বিধেয়। ঠিক আছে, এখন কি ক্লিয়ার? তোমরা অনেকেই হয়তো বাক্য কত প্রকার, এইটার উত্তর পর দিকে তোমরা এইটা উত্তর করছো, আমি কত প্রকার বলি নাই। বাক্য যদি প্রকরণ বলে বাক্য কত প্রকার, বাক্য কত প্রকার, তখন রাইট অ্যান্সার হবে 3 প্রকার। বাক্য প্রকার হচ্ছে 3 প্রকার। একটি আদর্শ বাক্যে গুণ হচ্ছে 3টা, কিন্তু বাক্যের প্রধানত অংশ হচ্ছে 2টা, একটা হচ্ছে সাবজেক্ট আর একটা হচ্ছে প্রিডিকেট। সাবজেক্ট এন্ড প্রিডিকেট। এখন আসি বাক্যে যে কারণে তার যোগ্যতা হারায়, বাক্যের যোগ্যতা। দেখো,
7টা কারণে বা 6টা কারণে বাক্যে সাধারণত যোগ্যতা হারায়। কি কি আছে? রীতিশুদ্ধ মানে রীতিশুদ্ধ অর্থবাচকতা, একটা হচ্ছে দুর্বুদ্ধতা, উপমাগত ভুল প্রয়োগ, বাহুল্য দোষ, বাগধারা শব্দের পরিবর্তনের কারণে, একটা হচ্ছে গুরুচণ্ডালী দোষে। দেখো একটা বাক্য হওয়ার ক্ষেত্রে কিছু কিছু আমি অনেক বিষয় টেনে পড়াবো তোমাদেরকে। একটু দেখো, দুর্বুদ্ধতা জিনিসটা কি? তুমি একটা শব্দ বললা কিন্তু এই শব্দটার আমি অর্থ বুঝলাম না। আমি বললাম তুমি আমার সাথে প্রপঞ্চ করেছো, প্রপঞ্চ মানে হচ্ছে ছলনা। এখন তুমি এই শব্দটার অর্থ জানো না। কেন জানো না? এটা হচ্ছে দুর্বোধ্যতার কারণে। এই শব্দটা দুর্বোধ্য একটা শব্দ ব্যবহার করেছে বাক্যের মধ্যে। আমি বললাম তুমি আমার সাথে ছলনা করেছো, ছলনা করেছো, তখন কিন্তু এটা কিন্তু রাইট অ্যান্সার হচ্ছে ছলনা, আমরা বুঝতে পারি। কিন্তু যখন আমি বলি প নয় ইয়চ প্রপঞ্চ, তুমি আমার সাথে প্রপঞ্চ করেছো, তখন কিন্তু আর বোঝা যাচ্ছে না। তার মানে এটা হচ্ছে বাক্যের কি দুর্বোধ্যতার অভাবে আমরা বাক্যের এই ভুলটা বুঝতে পারি না, মানে এইটা বুঝতে পারি না। এরপর সে উপমার ভুল প্রয়োগ। আমি বলছিলাম আমি এগুলো পড়াইছি এর আগে, এর জন্য আমি এগুলো টেনে যাচ্ছি। যেমন আমি পড়াইছিলাম, বলছিলাম যে হৃদয়ের মন্দিরে আছো বসে তুমি এই প্রথা পারে না হিসয়, একটা গান আছে না, সখী ভালোবাসা কারে কয়, হৃদয়ের মন্দিরে আছো বসে তুমি এ ব্যথা প্রাণে না হিসয়, সখী ভালোবাসা কারে কয়, সখী ভালোবাসা কারে কয়, এরকম আছে একটা গান। আচ্ছা ঠিক আছে, যাই হোক গান যেমনই হোক, কিন্তু আমার কথা হচ্ছে উপমা এগুলো কি ভালোবাসা বলছে হৃদয়ের মন্দিরে, কি কোথায়? মন্দিরে। একটু দেখো, মন্দিরে, মন্দিরে কি করছে? বৈশা আছে। মন্দিরে কি আছে? বসে আছে। তাহলে হৃদয়ের মন্দিরে, মন্দিরে বসে থাকা যায়, কোনো সমস্যা নাই। কিন্তু যদি পরীক্ষা আসে যে তুমি আমার বলছে আমার মন্দিরে, আমি বললাম আমার আমার মনের মন্দিরে, মন্দিরে আশার বীজ, আশার বীজ উক্ত হইল বা মুক্ত হইল, উক্ত উক্ত হলো, মানে রোপণ করা হলো আর কি। এখন একটু খেয়াল করো, আমি যখন বলছি আমার মনের মন্দিরে আশার বীজ উক্ত হইলো, এখন আমি এই জায়গায় দেখো উপমা, এই যে মন্দিরে বলছে হৃদয়ের মন্দিরে আছো বসে তুমি, হৃদয়ের মন্দিরে বসে থাকা যায়, ঠিক আছে, কিন্তু হৃদয়ের যে মন্দির আছে এগুলো হচ্ছে উপমা প্রয়োগ, মানে কবি সাহিত্যিকরা তাদের ভাব ছন্দ অলঙ্কারের ক্ষেত্রে এই উপমা বা রূপকের ব্যবহার করে থাকে। তাহলে দেখো, এই যে হৃদয়ের মন্দিরে বসে থাকা যায়, কিন্তু হৃদয়ের মন্দিরে আশার বীজ, মানে বীজ লাগানো যাবে? বীজ লাগানো যাবে? যাবে না। তাহলে উপমা কোন জায়গায় ব্যবহার করছে? ভুল জায়গায় ব্যবহার করছে। এরকম উপমার ভুল ব্যবহারের কারণে বাক্যে তার যোগ্যতা হারায়। বাক্য কি করে? বাক্য তার যোগ্যতা হারায়। তারপরে আসি বাহুল্য দোষ। বাহুল্য দোষ, বাহুল্য দোষটা কি? বাহুল্য দোষ হচ্ছে, মনে করো যে আমি বললাম যে একটু খেয়াল করো, বাহুল্য দোষ থেকে কিন্তু তোমাদের পরীক্ষা প্রশ্ন আসে। বাহুল্য দোষটা কি? বাহুল্য দোষটা কি? একই শব্দের পুনরাবৃত্তি বা বহুবচন শব্দের পুনরাবৃত্তিকে বলা হয় বাহুল্য দোষ। যেমন আমি যদি বলি, দেখো তোমাদের বিভিন্ন উপস্থাপনায় তোমরা অনেকেই বলো এরকম যে ভালোবাসা হলো ব্যাকরণের মতো, বা ব্যাকরণ সহজ, ভালোবাসা তো সহজ না। দেখো একটু দেখো, বাহুল্য দোষ, বাহুল্য দোষ, একটু দেখো বাহুল্য দোষ, বাহুল্য দোষ কি? দেখো চর্যাপদের লাইন সহজ কিন্তু নারীদের মন বোঝা খুব কঠিন। এর জন্য আমি এইদিকে একটু কম যাইতে চাই আর কি। ঠিক আছে, চর্যাপদ আমি বুঝি, চর্যাপদ আমি বাংলা সাহিত্যে পড়ছি এর জন্য বুঝি, কিন্তু আমি এসব বুঝি না ভাই। দেখো একটু আসো, বলছে বাহুল্য দোষ, বাহুল্য দোষটা কি? আমি যদি বলি সকল সকল আলেমগণ, আলেমগণ উপস্থিত আছেন বা সভায় উপস্থিত আছেন, উপস্থিত, আমি বললাম সকল আলেমগণ উপস্থিত আছেন। এখন একটু দেখো এই সকলটা কি? সকল হচ্ছে একটা বহু বচন, সকলটা কি? একটা বহু বচন। আবার বলছি আলেমগণ উপস্থিত আছেন, এইটাও কি? একটা বহু বচন। তাহলে দেখো একটা বাক্যের মধ্যে বহু বচন আছে কয়টা? বহু বচন আছে কয়টা? দুইটা। বহু বচন আছে কয়টা? দুইটা। তাহলে দেখো সকলও একটা বহু বচন, আলেমগণ এটাও একটা বহু বচন। তাহলে এক বাক্যের মধ্যে যদি দুইবার বহু বচন ব্যবহার করা হয় তাকে বলা হয় বাহুল্য দোষ, বাহুল্য দোষ। এরপরে আসি বাগধারার ভুল প্রয়োগ। বাগধারার ক্ষেত্রে অনেক সময় বাগধারা আমরা এরকম এরকম বাগধারা ব্যবহার করি, যেমন অরণ্যে রোদন হবে কি বনে ক্রন্দন, আমরা লিখি বনে ক্রন্দন, আসলে না অরণ্যে রোদন হবে এটা। এরকম বাগধারার ক্ষেত্রে আমরা অনেক সময় ভুল করি। আবার আমরা গুরুচণ্ডালী দোষ, গুরুচণ্ডালী দোষটা কি? একই রচনায়, একই রচনায় একাধিক, একাধিক ভাষার, ভাষার ব্যবহার,
একই রচনার একাধিক ভাষার ব্যবহারকে বলা হয় যে গুরুচণ্ডালী দোষ। মনে করো একটা ইয়ে আছে, যে একটা লেখা আছে, এই লেখার মধ্যে ইংরেজি ভাষা, বাংলা ভাষা, উর্দু ভাষা, সব ভাষা একসাথে মিক্স করে দিছে, ওইটাকে বলা হয় মূলত গুরুচণ্ডালী দোষ। যেমন আমরা বলি গরুর গাড়ি, আমরা গরুর গাড়ি না বলে আমরা যদি বলি গরুর সাটক, তাহলে ভুল হবে। আমরা বলি মরা পোড়া না বলে যারা সাপ পোড়া বলি, তাহলে এটা কিন্তু গুরুচণ্ডালী আমাদের সরি গুরুচণ্ডালী দোষ। কারণ গুরুচণ্ডালী দোষ কি? গুরুচণ্ডালী দোষটা হচ্ছে একই রচনার মধ্যে একাধিক ভাষার ব্যবহারকে বলা হয় গুরুচণ্ডালী দোষ। ওকে, এখন আমাদের এই বিষয়গুলো জানতে হবে কেন? কারণ আমরা এর পরের স্লাইডে যখন যাব, আমাদের বাক্যের যখন রূপান্তরের ক্লাস আসবে, মানে রূপান্তর পরীক্ষা যখন আসবে, তখন কিন্তু এই বিষয়গুলো আমাদের লাগবে। যেমন আমি যদি বলি বাক্য প্রকরণ, বাক্য কত প্রকার? এখন আসি, তোমরা যারা যারা 3 প্রকার দিছিলে একটু বলো, এখন বলো বাক্য কত প্রকার? বাক্য হচ্ছে 3 প্রকার। বাক্য কত প্রকার? 3 প্রকার। কি কি? 1 নম্বরে লিখো সরল বাক্য, সরল বাক্য। 2 নম্বরে লিখবা যৌগিক বাক্য। 3 নম্বরে লিখবা জটিল বাক্য বা মিশ্র বাক্য। তাহলে কি বললাম? জটিল বাক্য বা মিশ্র বাক্য। তাহলে বাক্য কত প্রকার? সরল বাক্য, যৌগিক বাক্য, জটিল বাক্য বা মিশ্র বাক্য। বাক্য কত প্রকার? বাক্য হচ্ছে 3 প্রকার। বাক্য কত প্রকার? 3 প্রকার। আমাদের সাথে দিনাজপুর বোর্ড থেকে যুক্ত হয়েছে দেখতে পাচ্ছি। আমাদের সাথে অনেক আমাদের চাকমা আপুরা যুক্ত হচ্ছে, মণিপুর আপুরা যুক্ত হচ্ছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আরিশা ইসলাম লিখেছে সরল জটিল যৌগিক বাক্য, সরল জটিল যৌগিক বাক্য। থ্যাংক ইউ। একটু খেয়াল করো, একটু খেয়াল করো, সরল বাক্য কাকে বলে? সরল বাক্য কাকে বলে? সরল বাক্য আছে যে বাক্যে একটি মাত্র কর্তা এবং একটি মাত্র সমাপিকা ক্রিয়া আছে, তাকে মূলত সরল বাক্য বলা হয়। তোমার এত কিছু জানার দরকার না, তুমি চিন্তা করো সরল বাক্য আছে এরকম একটা সহজ সরল বাক্য। সরল বাক্য কি? এরকম একটা সহজ সরল বাক্য। তোমার এগুলো কিন্তু লাগবে, কারণ এই জায়গা থেকে 10 মার্ক থাকবে, 10 মার্ক। তুমি যদি আজকের ক্লাস আগামী 5 মিনিট মনোযোগ দিয়ে করো, তাহলে তুমি 10-এ কিন্তু 10 পাবা, 10-এ 10 পাবা। আর 5টা মিনিট যদি মনোযোগ সহকারে তুমি ক্লাসটা করো। স্যার কইলো একটা দাহা মিথ্যা কথা। একটু খেয়াল করো, বলছি সরল বাক্য কিরকম? একটা সহজ সরল বাক্য। যেমন আমি যদি চিন্তা করি যে আমি বললাম বাবা বাজারে গেলেন, বাবা বাজারে গেলেন। তাহলে দেখো এই জায়গায় বাবা কি? একটি মাত্র কর্তা। বাজারে গেলেন, এই গেলেন হচ্ছে একটা সমাপিকা ক্রিয়া, একটা কি? সমাপিকা ক্রিয়া। তাহলে যে বাক্যে একটি মাত্র কর্তা এবং একটি মাত্র সমাপিকা ক্রিয়া আছে, তাকে আমরা কি বলবো? সরল বাক্য বলবো। খেয়াল রাখবা, একটা মাত্র কর্তা, একটা মাত্র সমাপিকা ক্রিয়া, তাহলে এটাকে বলা হয় সরল বাক্য। এরপর সে যৌগিক বাক্য। যৌগিক বাক্য মনে রাখবা যৌগিক বাক্য এরকম সহজ সরল, কিন্তু মাঝখানে কি আছে? একটু ঝামেলা আছে। মাঝখানে কি আছে? ঝামেলা আছে। আমি বলি যৌগিক বাক্যের ক্ষেত্রে তুমি সবসময় খেয়াল রাখবা যে যৌগিক বাক্যের মাঝখানে থাকবে অব্যয়। যৌগিক বাক্যের মাঝখানে কি থাকবে? অব্যয়। যৌগিক বাক্যের মাঝখানে কি থাকবে? অব্যয়। অব্যয়গুলো কি কি? অব্যয় হচ্ছে এবং, কিন্তু, সুতরাং, এবং কিন্তু সুতরাং, তারপরে বরং, লিখবা বরং, তথাপি, তারপরে লিখবা নাইলে, তাই। তাহলে কি কি বললাম? এবং, কিন্তু, সুতরাং, বরং, তথাপি, তাই, নাইলে, তারপরে লিখবা অথবা, তারপরে লিখবা তারপর, এগুলো হচ্ছে ইত্যাদি ইত্যাদি আরো আছে। এগুলো কি? এগুলো সবগুলোই হচ্ছে অব্যয়। সবগুলো কি? সবগুলো হচ্ছে
অব্যয়, সবগুলো কি অব্যয়, সবগুলো কি অব্যয়। তাহলে একটু খেয়াল করো, আমরা বলছি বাক্য প্রকরণে যৌগিক বাক্য কি, যৌগিক বাক্য হচ্ছে সহজ সরল বাক্য, দেখতে সহজ সরল, কিন্তু মাঝখানে কি আছে, অব্যয় আছে। যদি মাঝখানে যদি অব্যয় দেখো, কোনো চিন্তা ভাবনা ছাড়া সেটা যৌগিক বাক্য, কোনো চিন্তা ভাবনা ছাড়া কি সেটা যৌগিক বাক্য। যেমন আমি যদি বলি বাবা বাজারে গেলেন এবং সবজি কিনলেন। বাবা বাজারে গেলেন এবং সবজি কিনলেন। তাহলে দেখো এই পাশে একটা বাক্য আছে, সবজি কিনলেন, এই পাশে একটা বাক্য আছে, ঠিক আছে। মাঝখানে কি আছে, মাঝখানে অব্যয় আছে। অব্যয়টার কাজ কি, কানেক্ট করা, যুক্ত করা, দুইটা বাক্যকে কি করছে, যুক্ত করছে। তাহলে মনে রাখবা দুই পাশে দুইটি বাক্য, মাঝখানে একটা কি, দুই পাশে দুইটা সরল বাক্য, মাঝখানে কি একটি অব্যয়, মাঝখানে কি অব্যয়, মাঝখানে কি অব্যয়। যদি অব্যয় থাকে সেক্ষেত্রে আমরা কি করব, এটাকে বলবো যৌগিক বাক্য, যৌগিক বাক্য, যৌগিক বাক্য। স্যার আমি F+ পাবো। আজকের ক্লাসটা যদি করো, আজকের ক্লাসটা যদি করো মনোযোগ সহকারে, তোমাকে পাস না মানে ফেল করানো মানে কঠিন হয়ে যাবে। আজকের ক্লাস করলে 30 মার্ক পাবা। আজকের এই ক্লাসটা যদি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত করতে পারো, তাহলে তুমি একটু রিভিশন দিলে বা আমার নোটটা যদি একটু পড়ো, তুমি 30 পাবা। কারণ এই ক্লাসটা করাচ্ছি 30 মার্কের জন্য। তুমি যদি পড়ো, আবার ক্লাস করে কান দিয়ে শুনে আবার ওইখান দিয়ে ফালাই দিলে তাইলে পাবা না। একটু খেয়াল করো। সরি স্যার, ইন্টারনেট সমস্যার কারণে ভালো করে ক্লাসটা করতে পারছি না। ইউটিউব থেকে করে নিও ভাইয়া। এই ক্লাসটা শেষ হওয়ার সাথে সাথে আবার ইউটিউবে আপলোড হয়ে যাবে। তাহলে দেখো জটিল বাক্য, জটিল বাক্য বা মিশ্র বাক্য। জটিল বাক্য বা মিশ্র বাক্য কাকে বলে? জটিল বাক্য হচ্ছে শুরুতেও ঝামেলা, শেষেও ঝামেলা। জটিল বাক্য মনে রাখবা, জটিল বাক্য শুরুতে কি আছে, ঝামেলা আছে, শেষেও ঝামেলা আছে, মাঝখানে এই বড়শির মতো একটা অস্ত্র আছে, এরকম একটা অস্ত্র আছে। অস্ত্র মানে হচ্ছে কাঁচি আর কি, মানে এটাকে তোমরা বলতে পারো কমা, এটার নাম হচ্ছে কমা। আমি বুঝানোর স্বার্থে বলছি যে শুরুতেও ঝামেলা, শেষেও ঝামেলা। এই ঝামেলাগুলোর নাম হচ্ছে সাপেক্ষ সর্বনাম। এই ঝামেলাগুলোর নাম কি? ঝামেলাগুলোর নাম হচ্ছে সাপেক্ষ সর্বনাম। ঝামেলাগুলোর নাম কি? সাপেক্ষ সর্বনাম। তাহলে শুরুতেও যদি, শুরুতে এবং শেষে যদি সাপেক্ষ সর্বনাম থাকে এবং মাঝখানে যদি কমা থাকে, তাহলে তাকে আমরা বলবো জটিল বাক্য। খেয়াল করো সাপেক্ষ সর্বনাম গুলো কি কি, যেমন যা, তা, আমরা বলতে পারি যে, সে, যেমন, যেমন, তেমন, যেমন, তেমন, যেখানে, যেখানে, সেখানে, যেখানে, সেখানে, যেখানে, সেখানে, যেই না, যেই না, অমনি, অমনি। তারপর হতে পারে যেহেতু, যেহেতু, সেহেতু, সেহেতু। তাহলে এগুলো কি? এগুলো হচ্ছে সাপেক্ষ সর্বনাম। এগুলো কি? সাপেক্ষ সর্বনাম। একটা বাক্যে যদি সাপেক্ষ সর্বনাম থাকে এবং মাঝখানে কমা থাকে, তাহলে তুমি ধরে নেবে এটা হচ্ছে জটিল বাক্য। স্যার কালকে কি ক্লাস করাবেন? কালকে সকাল 10টায়, সকাল 10টায়, সকাল 10টায়, কালকে সকাল 10টায় আখিরি মুনাজাতি ক্লাস, আখিরি মুনাজাতের ক্লাস, সকাল 10টায় আখিরি মুনাজাতের ক্লাস। আজকে 3টায় হয়েছে, সরি আজকে 5টায় হয়েছে, রাত 9টায় হয়েছে, কালকে 10টায় হবে, ঠিক আছে? ওকে, কালকে আখিরি মুনাজাত ক্লাস সকাল 10টায়। একটু আসি, একটু আসি সবাই দেখো, সাপেক্ষ সর্বনাম। এখন একটা এক্সাম্পল দিই। আমি বললাম যখন, যখন বাবা বাজারে গেলেন তখন তিনি সবজি কিনলেন। তাহলে দেখো একটু দেখো এই জায়গায় আমি বলছি যখন বাবা বাজারে গেলেন তখন তিনি সবজি কিনলেন। এই দেখো শুরুতে ঝামেলা আছে কিনা, শেষে ঝামেলা আছে কিনা, এই জায়গায় কমা আছে কিনা, আছে কিনা বলো, আছে কিনা বলো, একটু খেয়াল করো। বলছি যখন বাবা বাজারে গেলেন তখন তিনি সবজি কিনলেন। এই যখন, এই তখন, দেখো বলছিলাম কিনা যখন তখন যেখানে সেখানে যেহেতু সেহেতু, যখন, যখন তখন, এই যে লিখে রাখো যখন তখন, যখন তখন, যেখানে সেখানে, যেমন তেমন, যেহেতু সেহেতু, যেই না অমনি, যে সে, যারা তারা, যিনি তিনি, এগুলো হচ্ছে সাপেক্ষ সর্বনাম, এগুলো হচ্ছে সাপেক্ষ
সর্বনাম। তাহলে দেখো আমরা বলছি যখন তখন, যখন তখন, যখন তখন। তাহলে যখন তখন কি সাপেক্ষ সর্বনাম। আর দেখো দুইটা বাক্যের মাঝে কি আছে, কমা আছে। আর তুমি যদি ব্যাকরণিক ভাষায় শিখতে চাও তাহলে হচ্ছে একটি প্রধান বাক্য থাকবে, জটিল বাক্যে কি থাকবে, একটি প্রধান বাক্য থাকবে এবং 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 তাকে আশ্রয় করে একটি আশ্রিত বাক্য থাকবে, তখন তাকে আমরা জটিল বাক্য বা মিশ্র বাক্য বলবো। এখন দেখো প্রথমটা হচ্ছে প্রধান খণ্ড বাক্য। প্রথমটা কি, প্রধান খণ্ড বাক্য। বাবা যখন বাজারে গেলেন, এটা হচ্ছে প্রধান খণ্ড বাক্য। এর আশ্রয় করে আরেকটা বাক্য হয়েছে, তখন তিনি সবজি কিনলেন, তখন তিনি সবজি কিনলেন। তার মানে এই প্রধান বাক্যটা, এই প্রথম বাক্যটা হচ্ছে প্রধান বাক্য, এটাকে আশ্রয় করে আরেকটা বাক্য হয়েছে যার নাম হচ্ছে খণ্ড বাক্য বা আশ্রিত খণ্ড বাক্য। তাহলে মনে রাখতে হবে একটি প্রধান খণ্ড বাক্য, একটি প্রধান বাক্যের সাথে আরেকটি আশ্রিত বাক্য যদি যুক্ত হয় তখন তাকে আমরা কি বলবো, জটিল বাক্য বা মিশ্র বাক্য বলবো। আর জটিল বাক্য জানার উপায় কি, সাপেক্ষ সর্বনাম থাকবে, মাঝখানে দুটি বাক্যের মাঝখানে কমা থাকবে, আর হচ্ছে একটি খণ্ড বাক্য থাকবে, আর একটি প্রধান খণ্ড বাক্য থাকবে এবং একটি আশ্রিত খণ্ড বাক্য থাকবে। তখন তাকে আমরা বলবো জটিল বাক্য। তখন তাকে আমরা কি বলবো, জটিল বাক্য। টোটাল কতটা সাপেক্ষ সর্বনাম আছে? সাপেক্ষ সর্বনাম অনেক আছে ভাই, অনেক আছে। ঠিক আছে, এগুলো লিস্ট করে দিব না একদিন, যাও পিডিএফ করে দিব না, তোমার 26 ব্যাচ না 26 ব্যাচে পড়াবো তখন দিব না। ওকে, এখন আসি যে বাক্য শুদ্ধিকরণ থেকে তোমাদের প্রশ্ন আসে। বাক্য শুদ্ধিকরণ থেকে এতক্ষণ যেগুলো পড়াইছি এগুলো একটু পরে লাগবে। দেখো বাক্য শুদ্ধিকরণ থেকে প্রশ্ন আসে আমাদের। এরকম একটা প্রদত্ত বাক্য দেওয়া থাকবে, তোমাদের খাতা এরকম থাকবে, তো সরি তোমাদের প্রশ্নে এরকম থাকবে, দেখো এরকম থাকবে যে সময় বড়, তোমাদের খাতা তোমাদের পরীক্ষা এরকম থাকবে, সময় বড় সংক্ষেপ, সময় বড় সংক্ষেপ, এর শুদ্ধ বাক্য কোনটি? বা অথবা এরকম থাকবে আমৃত্যু পর্যন্ত সেবা করে যাব। এখন একটু খেয়াল করো, এই যে আমৃত্যু কথাটা লিখছে, আমি একটু আগে পড়াইছিলাম যে একটা বাক্যে কি, একটা বাক্যে বাহুল্য দোষ, মানে একই শব্দের পুনরাবৃত্তিকে বলা হয় বাহুল্য দোষ। এই আমৃত্যু শব্দের অর্থ হচ্ছে মৃত্যু পর্যন্ত। আমৃত্যু শব্দের অর্থ কি, আমৃত্যু মানে হচ্ছে মৃত্যু পর্যন্ত, আমৃত্যু মানে হচ্ছে মৃত্যু পর্যন্ত। তাহলে আমরা বলতেই পারি আমৃত্যু দেশের সেবা করে যাব অথবা মৃত্যু পর্যন্ত দেশের সেবা করে যাব। একটু দেখো আমাদের রাইট অ্যান্সারটা কি, আমি রাইট অ্যান্সারটা সহ আনতেছি তোমাদের, তাহলে তোমরা বুঝতে পারবা। দেখো আমি একটু আগে বললাম না যে এই যে আমরা বললাম আমৃত্যু মানে হচ্ছে মৃত্যু পর্যন্ত, তাহলে আমৃত্যু দেশের সেবা করে যাব এটা বললে হয়। অথবা যদি আমি বলি মৃত্যু পর্যন্ত দেশের সেবা করে যাব, তাহলে বাক্যটা সঠিক হবে। তাহলে আমি যে পড়াইছিলাম যে একটা বাক্যের গুণ হারায়, মানে বাক্যের গুণ কয়টা, বাক্যের গুণগুলো যে হারায়, আমরা বলছিলাম একটা বাক্যের আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা, তিনটা গুণ আছে, আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। তো বাক্য যে যোগ্যতা হারায় তার মধ্যে একটা হচ্ছে এইটা, যে একই শব্দের পুনরাবৃত্তির কারণে বাক্যের যোগ্যতা হারায়। যেমন আমি বলছি আমৃত্যু দেশের সেবা করে যাব অথবা মৃত্যু পর্যন্ত দেশের সেবা করে যাব। বলছে সময় বড় সংক্ষেপ, এটা ভুল, সময় বড় সংক্ষিপ্ত, সময় বড় সংক্ষেপ বলে কোনো কিছু হয় না, সংক্ষিপ্ত। এরপরে দেখো আছে বাংলাদেশ একটি উন্নয়নশীল রাষ্ট্র। আমার পরীক্ষা আসছিল, আমি যখন আজ থেকে 7 বছর আগে পরীক্ষা দেই তখনও এটি আসছিল, বাংলাদেশ একটি উন্নয়নশীল রাষ্ট্র। তাহলে দেখো বাংলাদেশ একটি উন্নয়নশীল রাষ্ট্র, এই জায়গায় খেয়াল করবা একটু কারেকশন আছে এই জায়গায়, বাংলাদেশ একটি উন্নয়নশীল রাষ্ট্র, এটা একটু কারেকশন আছে, পরে কারেকশন করে দেবো। দেখো ষড়ঋতুর সমাহারে দেশ বাংলাদেশ, বলছে ষড়ঋতুর সমাহারে দেশ বাংলাদেশ। তাহলে দেখো এই যে একবার বলছে আমরা যে সমাহার, দেখো এটা কিন্তু সমাসের একটা ভুল, সমাসগত একটা ভুল, একটু খেয়াল করো। ষড়ঋতুর সমাহার, আমরা আমরা বহুব্রী সরি আমরা দ্বিগু সমাস, আমরা দ্বিগু সমাসে দেখব যে সংখ্যাবাচক, যেমন শুরুতে কি আছে সংখ্যা, যেমন আমরা বলি নব রত্ন,
রব রত্ন, তার মানে কি 9 রত্নের, 9 রত্নের সমাহার, সমাহার। ঠিক আছে, এরকম যদি আমি বলি পঞ্চবটি, পঞ্চবটের সমাহার। আমরা যদি বলি ত্রিমোহনা, ত্রিমোহনার সমাহার। এরকম করে আরেকটা আছে ষড় ঋতু, ষড় ঋতু, ষড় ঋতু। তাহলে কি হয় 6 ঋতুর, 6 ঋতুর সমাহার। তাহলে দেখো এই জায়গায় ষড় ঋতু মানে হচ্ছে 6 ঋতুর সমাহার। একে তো সমাহার আছে, আবার এই জায়গায় সমাহার আছে। তাহলে একটা শব্দের মধ্যে 2 বার সমাহারের কোনো প্রয়োজন নাই। যেহেতু বলছে ষড় ঋতু, তার মানে এটা হচ্ছে 6 ঋতুর সমাহারের দেশ বাংলাদেশ। ক্লিয়ার? রিটার্নডেন্সি তোমরা পড়ছো না ইংরেজিতে, যে একই শব্দ বারবার ব্যবহার হলে সেটাকে আমরা বলি রিটার্নডেন্সি, আর বাংলায় বলে যে বাহুল্য দোষ। এরপর আসি, কৃত্তিবাস বাংলা রামায়ণ লিখেছেন। তাহলে কৃত্তিবাস বাংলা রামায়ণ লিখেছেন। তাহলে রামায়ণটা কি? রামায়ণ বাংলা। দেখো কৃত্তিবাস, কৃত্তিবাস বাংলা রামায়ণ লিখেছেন। এটা কি হবে? কৃত্তিবাস রামায়ণ রচনা করেছেন, কৃত্তিবাস ওঝা বাংলা রামায়ণ রচনা করেন নাই। এরপর আসি, বৃক্ষ, বৃক্ষটি সমূল সহ উপপাটিত হয়েছে, সমূল সহ উপপাটিত হয়েছে। এই জায়গায় দেখো উপপাটিত, উপপাটিত হবে না, এই জায়গায় হবে উৎপাটিত, উৎপাটিত। সমূল সহে মানে সমূল সহে না, সমূল সহে হবে না, হবে সমূলে। এই সমূলে মানে হচ্ছে মূল সহ, সমূলে মানে কি? মূল সহ। তাহলে সমূলে সহ হয় না, হবে সমূলে, সমূলে, সমূলে। মানে সমূল মানে হচ্ছে মূল সহ, মানে হচ্ছে একটা গাছের শিকড় সহ উপড়ে ফেলাকে বলা হয় সমূল। বানান বাজে কি? বানা বাজেন দে। ও, তোমরা কি চা না ভাষায় লিখতেছো নাকি? তোমাদের ভাষা বুঝতে একটু কষ্ট হচ্ছে। ওকে, একটু আসি। দৈন্যতা কোনো সময়ের প্রশংসা নয়, সময়ের প্রশংসনীয় নয়। তাহলে এটা রাইট অ্যান্সার কি হবে? দৈন্যতা কোনো সময়ের প্রশংসনীয় নয়। এরপর আসি, আকণ্ঠ পর্যন্ত ভোজন করবে। এই আকণ্ঠ পর্যন্ত, আকণ্ঠ মানে হচ্ছে কণ্ঠ পর্যন্ত, আকণ্ঠ মানে হচ্ছে কণ্ঠ পর্যন্ত। তাহলে একবার পর্যন্ত তো আছেই, আবার পর্যন্তর কোনো প্রয়োজন নাই। এ জায়গায় কি হবে? আকণ্ঠ ভোজনে স্বাস্থ্যহানি ঘটে, বা কণ্ঠ পর্যন্ত ভোজনে স্বাস্থ্যহানি ঘটে। যখন আকণ্ঠ থাকবে তখন পর্যন্তর কোনো প্রয়োজন নাই। সবাই একটু ক্লাসটা শেয়ার করে দাও, বন্ধুদেরকে মেনশন করে দাও। আর ক্লাস কি নিব না থামাই দিব বলো? আমি খুবই অসুস্থ অবস্থায় তোমাদের ক্লাসগুলো নিচ্ছি, কারণ কমিটমেন্টের জায়গা থেকে তোমাদেরকে আমি ছোট ভাই বোন, তোমরা আমার, তোমরা খুব ভালোভাবে প্রস্তুতি যেন নিতে পারো, এর জন্য আমি ক্লাসটা নিচ্ছি। তোমাদের যদি মনে হয় যে ক্লাস প্রয়োজন নাই, তাহলে ক্লাস শেষ করে দেবো, আমার আমার প্রয়োজন নাই। তোমাদের ক্লাস কি চলবে? ক্লাস কি চলবে? ক্লাস কি চলবে বলো? ক্লাস কি চলবে? এরপর আসি, আসছে আগামীকাল কলেজ বন্ধ থাকবে। আসছে আগামীকাল আবার কোনটা? আগামীকালই তো আসতেছে সামনে, আগামীকালই তো, আগামীকালই তো অ্যাডভান্স, আগামীকালই তো সামনে। আবার এই জায়গায় আসছে দরকার কি? আসছে হবে না, আগামীকাল কলেজ বন্ধ থাকবে। এরপর দেখো, নুরুল সাহেব সপরিবারে বেড়াতে যাবেন, সপরিবারে নুরুল সাহেব সপরিবারে বেড়াতে যাবেন। একটু খেয়াল করো, সপরিবারে হবে না, নুরুল সাহেব সপরিবারে বেড়াতে গেলেন, সপরিবারে বেড়াতে গেলেন। একটু আসি আমরা, এই জায়গায় বানানটা, প্রশ্নটা ভুল আছে, প্রশ্নটা হবে সপরিবার সহ, এই প্রশ্নটা হবে সপরিবার সহ বেড়াতে যাবেন। বা আমরা এরকম করে দাওয়াত দেই না যে আপনি সপরিবার সহ বেড়াতে আসবেন, আপনাকে সপরিবার সহ আমন্ত্রিত, এগুলো ভুল। সপরিবার মানে হচ্ছে পরিবার সহ, সপরিবার, সপরিবার মানে হচ্ছে পরিবার সহ, পরিবার সহ। তাহলে সপরিবার সহ আমন্ত্রিত, এই কথাটার মানে হচ্ছে ভুল, ভুল। এবার দেখো, নিরোগ লোক প্রকৃত অর্থে সুখী, নিরোগ লোক প্রকৃত অর্থে সুখী, নিরোগী লোক প্রকৃত অর্থে সুখী। নিরোগী লোক না, হবে কি? নিরোগ, নিরোগ, নিরোগী মানে তো লোক, আবার দেওয়ার দরকার নেই। কি নিরোগী যদি দাও তাহলে রোগ, লোকের তো দরকার নেই। নিরোগী শব্দের অর্থ হচ্ছে নিরোগ লোক, তাহলে তুমি দিতে পারো নিরোগ লোক প্রকৃত অর্থে সুখী, অথবা দিতে পারো নিরোগী প্রকৃত অর্থে সুখী। তাহলে এই জায়গায় কি হবে? নিরোগ লোক প্রকৃত অর্থে সুখী, অথবা তুমি লোকটা কাইটা জাস্ট একটা দীর্ঘিকার দিয়ে দিলে ওকে, তোমার যেটা খুশি সেটাই দিতে পারো।
ওকে, এরপর আসি যে বলছে এটি এটি লজ্জাস্কর ব্যাপার। এটি কি লজ্জাস্কর ব্যাপার? এটা লজ্জাস্কর ব্যাপার হবে না, এটি লজ্জাকর ব্যাপার হবে। এরপর আসি এক অগ্রহায়ণে শীত যায় না, মানে এক অগ্রহায়ণে শীত যায় না। অগ্রহায়ণ মাস কি শীতকাল? অগ্রহায়ণ মাসে তো গরম থাকে। তাহলে বলছে এক মাঘে শীত যায় না। এটা হচ্ছে বাক্যের বাক্যের মনে করো আমরা বলি না যে ঘোড়া আকাশে উড়ে, তাহলে বাক্যের গুণের অভাব না, এটা হচ্ছে বাক্যের গুণের অভাব, একটা বাক্যের গুণের অভাব। এরপর আসি পূর্ব দিকে সূর্য উদিত হয়। কি বলছে? পূর্ব দিকে সূর্য উদিত হয়। তাহলে দেখো পূর্ব দিকে সূর্য উদয় হয়, এই জায়গায় লেখা আছে, এর বানানটা ভুল হবে, হবে কি পূর্ব দিকে সূর্য উদিত হয়। দেখো চোরে চোরে চাচাতো ভাই, এটা একটা প্রবাদ বাক্য, এটা একটা প্রবাদ বাক্য। প্রবাদ বাক্য এভাবে না, প্রবাদ বাক্যটা চোরে চোরে মামাতো ভাই বা মাস্তুতো ভাই, এই জায়গায় চাচাতো ভাই, এটা হচ্ছে প্রবাদ বাক্য জনিত ভুল। মানে ওই যে আমরা বলছি না উপমাগত ভুল প্রয়োগ, এটা হচ্ছে উপমাগত ভুল প্রয়োগ। তারপর আসি লোকটি ভয়ানক মেধাবী। ভাই এটা ভয়ানক মেধাবী হবে না, ভয়ানক মারাত্মক মেধাবী, এগুলো ভুল। এগুলো হবে লোকটা খুব মেধাবী বা লোকটা খুবই মেধাবী। ঠিক আছে, তারপর আসি ইহার আবশ্যক নেই। ইহার আবশ্যক নেই মানে হচ্ছে ইহার আবশ্যকতা নেই, হবে কি ইহার আবশ্যকতা নেই, মানে তার আসার দরকার নাই আর কি। ওকে, এরপর আমরা দেখি, এরপর আমরা একটু দেখি, সবাই একটু দেখো, সাবধান, দেখো সাবধান পূর্বক চলবে, সাবধান পূর্বক চলবে না, হবে কি সাবধানে চলবে। তারপরে দেখো 10 চক্রের ঈশ্বরভূত, 10 চক্রের ঈশ্বরভূত, 10 চক্রের ঈশ্বরভূত না, হবে 10 চক্রের ভগবান ভূত। এটা হচ্ছে কি তোমার প্রভাত, এগুলো কি প্রভাত প্রবচন, এগুলো প্রভাত প্রবচন। ঠিক আছে, ওকে, এরপরে স্লাইডে আমরা যাই। এখন আসি আমরা একটু দেখো, বলছে নিচের অনুচ্ছেদটি শুদ্ধভাবে লিখো। তাহলে তোমাদের বাক্যে কি কি আসতে পারে? তোমাদের বাক্যে এইরকম বাক্য দেওয়া থাকতে পারে, বলছে বাক্যটাকে কি করো, বাক্য শুদ্ধি করো, বাক্য শুদ্ধি করো, এটা থাকতে পারে। অথবা অথবা তোমাদের এই জায়গা থেকে প্রশ্ন আসতে পারে যে নিচের অনুচ্ছেদ থেকে শুদ্ধ বাক্য করো, মানে নিচের অনুচ্ছেদ থেকে শুদ্ধ বাক্য করো। মনে করো এই প্রশ্নে এটা ভুল বাক্য দেওয়া আছে, এগুলো কি ভুল, এগুলো ভুল দেওয়া আছে। তাহলে বল সরি, খেয়াল করো, এই যে এই পর্যন্ত ভুল দেয়া আছে, মনে করো এই পর্যন্ত ভুল দেয়া আছে, তাহলে সঠিক উত্তর কি? সঠিক উত্তর হচ্ছে এইটা। এখন দেখো দেয়া আছে তর্ক বুদ্ধিমান ছেলে, দেখো তর্ক বুদ্ধিমান ছেলে, কিন্তু সংসারে দেখো, কিন্তু সংসারের দৈন্যতা পড়ালেখা মনোযোগ দিতে পারছে না। এই জায়গায় দেখো আমরা একইভাবে লিখছি তর্ক বুদ্ধিমান ছেলে কিন্তু সংসারের দীনতায়, এই জায়গায় আছে কি দৈন্যতায়, এই জায়গায় হবে কি দীনতায়, পড়ালেখায় মনোযোগ দিতে পারছে না। তারপরে দেখো উদয়ন্ত, উদ্যান্ত শেষ, উদ্যান্ত পর্যন্ত, উদ্যান্ত মানে কি? উদ্যান্ত মানে হচ্ছে শেষ পর্যন্ত, তাহলে উদ্যান্ত এই জায়গায় একটা ভুল। তারপরে দেখো পরিশ্রম করে, উদ্যান্ত পরিশ্রম করে তবু দারিদ্রতা দূর হয় না, তাহলে দেখো তবু দারিদ্রতা, এই জায়গায় দারিদ্রতা হবে কি দারিদ্র, দারিদ্র দূর হয় না। আকণ্ঠ, দেখো এই জায়গায় বলছে আকণ্ঠ পর্যন্ত, তাহলে আকণ্ঠ পর্যন্ত হবে না, শুধু আকণ্ঠ হবে বা কণ্ঠ পর্যন্ত হবে। ভোজন করে কখনো করতে পারে না, মানে আকণ্ঠ সে সারা জীবন এত কষ্ট করছে, জীবনে কণ্ঠ পর্যন্ত খাইতে পারে নাই, এই কথাটাই বলছে। তাহলে দেখো কণ্ঠ পর্যন্ত অথবা আকণ্ঠ সে খাইতে পারে নাই, তাহলে এইরকম একটা ভুল বাক্য দেওয়া থাকবে, সেখান থেকে তুমি শুদ্ধ বাক্য লিখবা, অথবা ভুল কিছু বাক্য দেওয়া থাকবে সেগুলোকে তুমি শুদ্ধ করে লিখবা, তোমার যেটা খুশি সেটা লিখতে পারবা। তোমরা চাইলে এটা স্ক্রিনশট রাখতে পারো, অথবা ক্লাস শেষে আমাকে আমাকে রাশেদ স্যার পেজে ইনবক্স ইনবক্স করলে তোমাদেরকে আমি পিডিএফ দিয়ে দিব, পিডিএফ দিয়ে দিব, তোমরা তখন পিডিএফ দেখো পড়তে পারবা, তোমরা পিডিএফ দেখো পড়তে পারবা। ঠিক আছে, ক্লাস শেষে পিডিএফ পেয়ে যাবা। ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার? ওকে, ক্লিয়ার হলে আসি, দেখো একটু প্রশ্নগুলো একটু দেখো। বাক্য রূপান্তর থেকে আমাদের পরীক্ষায় প্রশ্ন আসে, এই বাক্য রূপান্তর থেকে আমাদের পরীক্ষায় প্রশ্ন আসে, কিভাবে আসে? বলছে জন্মভূমির আমাদের আনন্দ দেয় না, জন্মভূমির আমাদের আনন্দ দেয় না, এটা বলছে প্রশ্নবোধক বাক্যে, এটা এটা বলছে এটাকে প্রশ্নবোধক বাক্য করো, এটাকে কি করো? প্রশ্নবোধক বাক্য আছে, তাহলে এটাকে কি করো? বাক্যান্তর করো। তাহলে বলছে জন্মভূমি আমাদের আনন্দ দেয় না,
জন্মভূমি আমাদের কি দেয় না, আনন্দ দেয় না। রাইট অ্যান্সার হবে জন্মভূমি আমাদের আনন্দ দেয় না। তারপর 2 নম্বর বাক্যটা একটু দেখি আমরা। বলছে ধনীর কন্যা তার পছন্দ নয়। এটাকে অ্যাফার্মেটিভ করতে আমরা পড়ছি না ইংরেজিতে, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, নেগেটিভ টু অ্যাফার্মেটিভ। তাহলে দেখো এই জায়গায় অস্তিবাচক আছে, নেতিবাচক করতে হবে, নেতিবাচক থেকে অস্তিবাচক করতে হবে, প্রশ্নবোধক আছে, এটাকে হাবোধক করতে হবে, এরকম আর কি। একটু দেখো বলছে ধনীর কন্যা তার পছন্দ নয়, এটাকে অস্তিবাচক করতে বলছে। তাহলে ধনীর কন্যা তার অপছন্দ, এটা নেগেটিভ আছে, এটাকে পজিটিভ করতে হবে। এটা কি এই বাক্যটা কি আছে, নয়, নয় থাকলে কি এটা নেগেটিভ বাক্য বা নেগেটিভ শব্দ, তাহলে বা নেতিবাচক শব্দ, বাংলা বলে নেতিবাচক শব্দ, এটাকে কি করতে হবে, অস্তিবাচক করতে হবে। তাহলে আমরা বলতে পারি যে ধনীর কন্যা তার পছন্দ নয় লিখছে। তাহলে আমরা কি লিখবো, ধনীর কন্যা তার অপছন্দ, ধনীর কন্যা তার অপছন্দ, অপছন্দ। দেখো একটু বাক্যটা, আমরা এই বাক্যের অর্থ আর এই বাক্যের অর্থ কিন্তু একই। তুমি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করো বা নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করো, বাক্যের অর্থের পরিবর্তন করা যাবে না, কিন্তু বাক্যটাকে কি করতে হবে, রূপান্তর করতে হবে। বাক্যটাকে কি করতে হবে, রূপান্তর করতে হবে। ওকে, একটু আসি, দেখো একটু সবাই দেখো বাক্য, এই জায়গায় আরেকটা দেখো, আমরা পৌঁছে খবর পেলাম জাহাজ ছেড়ে চলে গেছে। তাহলে দেখো আমরা একটু খেয়াল করো, একটু আগে পড়েছিলাম জটিল বাক্য কিভাবে করতে হয়। আমরা পৌঁছে খবর পেলাম জাহাজটা ছেড়ে চলে গেছে। তাহলে এটা কিভাবে আমরা জটিল বাক্য করবো, সবাই একটু কমেন্ট করে জানাও তো, এটা জটিল বাক্য কিভাবে করবা, কিভাবে জটিল বাক্য করবা। আমরা জানি যে জটিল বাক্য করার নিয়ম কি, জটিল বাক্য করার নিয়ম হচ্ছে সাপেক্ষ সর্বনাম থাকবে। জটিল বাক্য কি থাকবে, জটিল বাক্যে থাকবে সাপেক্ষ 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 সর্বনাম, সাপেক্ষ সর্বনাম কি কি, যেমন বলছিলাম যেমন, তেমন, আমরা বললাম যখন, তখন, যে, সে, এগুলা। তাহলে আমরা বলতে পারি এই জায়গায় কি ব্যবহার হবে, আমরা বলবো যখন যখন আমরা আমরা পৌঁছালাম, পৌঁছালাম, তখন 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 শুনলাম বা তখন খবর পেলাম জাহাজ চলে গেছে, তখন খবর পেলাম জাহাজ চলে গেছে। ঠিক আছে, তাহলে দেখো যখন আমরা পৌঁছালাম তখন আমরা খবর পেলাম জাহাজ চলে গেছে। তাহলে দেখো এই জায়গায় কমা আছে, এই জায়গায় সাপেক্ষ সর্বনাম আছে, একটা হচ্ছে প্রধান বাক্য আছে আর একটা আশ্রিত বাক্য আছে। তাহলে দেখো আমরা বলছি যখন আমরা পৌঁছালাম তখন খবর পেলাম জাহাজ ছেড়ে চলে গেছে। তাহলে এই বাক্যটাকে বলছে জটিল করতে, কি করতে, জটিল করতে। একটু আগে আমরা জটিল বাক্য পড়াইছি না, এরপর আবার দেখো আমরা দেখা আছে যারা দেশপ্রেমিক তারা দেশকে ভালোবাসে। তাহলে এই তারাটা কি, এই তারাটা কি, তারাটা হচ্ছে যৌগিক বাক্য, এটা হচ্ছে অব্যয়, এটা কি অব্যয়। তাহলে এটাকে বলছে সরল বাক্যে রূপান্তর করতে। তাহলে সরল বাক্যে রূপান্তর করতে গেলে আমাদের কি করতে হবে, আমাদেরকে এটা একটা বাক্যের কর্তা আর একটা সমাপিকা ক্রিয়া লাগবে। তাহলে আমরা বলতে পারি দেশপ্রেমিকরা দেশকে ভালোবাসে, কি বলতে পারি, দেশপ্রেমিকরা দেশকে ভালোবাসে। তাহলে এটা রাইট অ্যান্সার কি হবে, হবে দেশ প্রেমিকরা প্রেমিকরা প্রেমিকরা। তাহলে দেশপ্রেমিক এটা হচ্ছে একটা মাত্র কর্তা, দেশপ্রেমিকরা কি করে, দেশকে ভালোবাসে, ভালোবাসে। তাহলে দেখো ভালোবাসা হচ্ছে একটা সমাপিকা ক্রিয়া আর দেশপ্রেমিকরা হচ্ছে একটা কর্তা। তাহলে যারা দেশকে ভালোবাসে বলছে দেশপ্রেমিকরা কি করে, দেশকে ভালোবাসে, এটা একটা সরল বাক্য। থ্যাংক ইউ পূজা লিখেছে আমরা যখন পৌঁছালাম বা আমরা যখন পৌঁছালাম একই জিনিস, তখন জানতে পারলাম জাহাজ ছেড়ে চলে গেছে। ওকে, থ্যাংক ইউ, তোমার উত্তর সঠিক হয়েছে। ওকে, এরপরে আসি, বলছে এ কথা স্বীকার করতেই হয়, এটা নেতিবাচক কর মানে নেগেটিভ করতে বলছে। এ কথা স্বীকার করতেই হয়, কি বলছে, এ কথা স্বীকার করতেই হয়। তাহলে এটা নেগেটিভ করবো কিভাবে বলো দেখি, এটা নেগেটিভ করবো কিভাবে বলো দেখি, এ কথা স্বীকার করতেই হয়, তাহলে এটা নেগেটিভ করবো কিভাবে, এ কথা স্বীকার না করলেই নয়। তাহলে আমরা বলতে পারি এ কথা না স্বীকার করলেই নয়, এ কথা না স্বীকার করলেই নয়, এ কথা না স্বীকার করলেই নয়, এ কথা না স্বীকার করলেই নয়।
এরপরে আসি, সর্বদা তার মনে দুঃখ। এটা বিস্ময়কর করো, এটা বিস্ময়কর করো। বিস্ময়কর মানে হচ্ছে ও মাই গড করো আর কি, এই টাইপের আর কি। ওকে, কি দুঃখ তার মনে, কি দুঃখ সর্বদা তার মনে। তাহলে এটা হচ্ছে বিস্ময়কর করা। তোমরা বিস্ময়কর মানে বুঝো? বিস্ময়কর মানে হচ্ছে এটা, বিস্ময়কর মানে হচ্ছে এটা। যেমন তোমরা বলো না, আল্লাহ এত সুন্দর পাহাড় সমুদ্র, ও মাই গড, এরকম বলো না তোমরা? তো এইগুলো হচ্ছে বিস্ময়কর বিষয়। যেমন ছেলেরা বলে, বাহ চমৎকার খেলছে, একদম ফাটাই দিচ্ছে। তাহলে কি, এই যে বলো বাহ চমৎকার খেলছে, আমরা এইরকম যে বলি, আমরা বলি ওয়াও কি সুন্দর দৃশ্য। এগুলো হচ্ছে বিস্ময়কর বাক্য, এগুলো কি বিস্ময়কর বাক্য। আর বিস্ময়কর বাক্য শেষে কি লাগবে? বিস্ময়কর বাক্য শেষে এরকম করে একটা আশ্চর্যবোধক চিহ্ন দিবা। এরকম করে কি দিবা? একটা আশ্চর্যবোধক চিহ্ন দিবা। এ কথা স্বীকার করা, এ কথা স্বীকার করে করা চলে না। ওকে, ঠিক আছে। আরিশা মনে হয় মজা পাইছে, আরিশা ইসলাম হাসি দিস, ঠিক আছে। ওকে, একটু দেখো, জিবে ওয়াও কি সুন্দর পড়া, ওয়াও কি সুন্দর পড়া, ঠিক আছে। বলছে জীবে দয়া করা উচিত, জীবে দয়া করা উচিত, এটাকে বলছে অনুজ্ঞা করতে, অনুজ্ঞাবাচক করতে। তাহলে জীবে দয়া কর, তাহলে এটা কি হবে? জীবে দয়া কর, জীবে দয়া কর। এগুলা হিবিজিবি করে লেখা না, এগুলো হিবিজিবি না, এগুলো পরিষ্কার করে তোমাদের পিডিএফ এ লেখা আছে, ঠিক আছে। তোমরা পিডিএফ দেখে পড়ে নিতে পারবা। ওকে, এরপর আসি বলছে যে সুযোগকে অন্ধকার দূর হয়। কি বলছে? সুযোগে, সুযোগে অন্ধকার দূর হয়, সুযোগে অন্ধকার দূর হয়। এটাকে বলছে যৌগিক করতে। যৌগিক করতে গেলে কি করতে হবে? তাহলে কি করতে হবে? মাঝখানে একটা অব্যয় ঢুকাইতে হবে। মাঝখানে কি করতে হবে? একটা অব্যয় ঢুকাইতে হবে। আরে সর্দিতে অবস্থা খারাপ, মাঝখানে একটা অব্যয় ঢুকাইতে হবে। ওকে, একটু আসি। তাহলে আমরা বলতে পারি, এরকম বলতে পারি যে সূর্যোদয় হয় এবং অন্ধকার দূর হয়। আমরা এরকম করতে পারি, সূর্য উদয় হয় এবং এবং অন্ধকার, অন্ধকার দূর হয়, দূর হয়। তাহলে একটু খেয়াল করো, এই যে মাঝখানে কি আছে? অব্যয় আছে। মাঝখানে কি আছে? অব্যয় আছে। তাহলে আমরা জানি যৌগিক বাক্য কিভাবে হয়। যৌগিক বাক্য মাঝখানে কি থাকে? অব্যয় থাকে। এবং কিন্তু সুতরাং বরং তথাপি তাই নাইলে অথবা তারপর, এগুলো হচ্ছে অব্যয়। এবং কিন্তু সুতরাং বরং তথাপি তাই নাইলে অথবা তারপর, এগুলো কি? অব্যয়। তাহলে বাক্যের মাঝখানে যদি অব্যয় থাকে সেটাকে আমরা বলি যৌগিক বাক্য। এরপর আসি, প্রশ্ন দেখো, বলছে দেশকে ভালোবেসে শত শহীদ জীবন উৎসর্গ করেছে। এটাকে প্রশ্নবোধক করতে বলছে। তাহলে দেখো, আমরা এরকম বলতে পারি, দেশকে ভালোবেসে শত শহীদ জীবন উৎসর্গ করেনি, করেননি। তাহলে বলতে দেশকে ভালোবেসে শত শহীদ কি জীবন উৎসর্গ করেননি। তাহলে আমরা কি জায়গায় করছি তো বুঝাচ্ছে না, তাহলে করছে বুঝাচ্ছে। ওকে, আমরা বললাম ইহাদের ন্যায়, ইহাদের ন্যায় রূপবতী রমণী আমার অন্তপুরে আর নাই। আমার অন্তপুর মানে হচ্ছে আমার দেশে আর নাই। বলছে এদের মতো রূপবান, এদের মতো রূপবতী, এদের মতো চমৎকার, এদের মতো সুন্দর আর একটা মানুষ আমাদের দেশে আর নাই। তাহলে বলছে, বলছে ইহারা যেমন রূপবতী রমণী, তেমন আমার শহরে বা আমার অন্তপুরে আর একটিও নাই। তাহলে কি হবে? ইহারা যেমন, ইহারা কি হবে? ইহারা এই জায়গায় লিখবা যেমন, ইহারা যেমন, ইহারা যেমন রূপবতী, ন্যায় কাটা দিবা। ইহারা যেমন রূপবতী রমণী, ইহারা যেমন রূপবতী রমণী, লেখাকে কমা দিতে পারো, কমা না দিলেও কোনো সমস্যা নাই। তারপর লিখবা তেমন, তেমন, এই জায়গায় লিখবা তেমন আমার অন্তপুরে আর একটিও নাই বা আমার অন্তপুরে নাই। তাহলে দেখো, যেমন তেমন, মাঝখানে কি? কমা। তাহলে এটা একটা জটিল বাক্য। তাহলে এটা কি? একটা জটিল বাক্য। স্যার আপনি মেয়েদের মতো করেন কেন? আরে ভাই তোমরা এরকম করো, অ্যাক্টিং করে দেখাইলাম, আমি মেয়েদের মতো কেন করতে যাব? মেয়েরা এরকম করে আল্লাহ কিসে, এরকম করো না তোমরা, এরকম করো আর কি, তোমাদের এটাই বললাম। ওকে, এরপর স্লাইডে আসি। দেখো এই জায়গায় উত্তর সহ আমি দিয়ে দিছি। দেখো এই জায়গায় আছে, যেমন আমাদের বলছে, প্রশ্ন বলছে জননী ও জন্মভূমি কি স্বর্গের চেয়ে প্রিয় নয়? জননী এবং জন্মভূমি স্বর্গের চেয়ে কি প্রিয় নয়? বলছে এই জায়গায় সঠিক বাক্য কি হবে? বলছে নির্দেশক বাক্য, জননী ও জন্মভূমি স্বর্গের চেয়ে প্রিয়। এরপরে দেখো, বলছে একই কি বলে সভ্যতা, একই কি বলে সভ্যতা। তাহলে দেখো, এটাকে বলছে নেতিবাচক করতে। এটা কি?
নেতিবাচক করতে, এটা একটা প্রহসন। মাইকেল মধুসূদনের লেখা একই কি বলে সভ্যতা একটা প্রহসন আছে, প্রহসন। ঠিক আছে, তো দেখো একই কি বলে সভ্যতা এটাকে বলছে নেতিবাচক করতে। নেতিবাচক কি হবে, একই কি বলে না সভ্যতা, মানে এই একই সভ্যতা বলে না, নেতিবাচক কি একই সভ্যতা বলে না, তার মানে একই কি বলে সভ্যতা একই জিনিস। ওকে, তারপর আসি, বলছে সাধুনাথ এ কথা একেবারে যোগদান দিলেন না। কি বলছে, সাধুনাথ এ কথা একেবারে যোগদান দিলেন না, প্রতিবাচক করতে বলছে, এটা নেগেটিভ আছে, অ্যাফার্মেটিভ করবে। তাহলে দেখো সাধুনাথ এ কথায় যোগ দেওয়ার কথা একবার বিরত থাকলেন। ওকে, এইরকম করে আমাদের 40টা টপ 40, 40টা এরকম করে আমাদের 40টা তোমাদেরকে আমি প্রশ্ন সাজায় রাখছি। তোমরা ক্লাস শেষে এই যে দেখো এই জায়গায় আরো আছে, তোমরা চাইলে এখানে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, তোমরা চাইলে এখানে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, অথবা আমাকে ক্লাস শেষে যদি কেউ নক দাও আমি আধা ঘন্টার মধ্যে তোমাদেরকে পিডিএফ দিয়ে দিব। তোমরা চাইলে এটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, অথবা এরকম 40টা আছে, আমি 40টা টপ 40টা দিয়ে তোমাদেরকে সাজেশনটা বানাইছি। তোমরা চাইলে এই যে এই জায়গায় স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, অথবা তোমরা চাইলে আমি তোমাদেরকে পিডিএফটা দিয়ে দিতে পারি। পিডিএফ পাওয়ার শর্ত হচ্ছে তোমরা ক্লাসটা শেয়ার করবা, শেয়ার করে ক্লাসটা শেয়ার করে এই যে রাশেদ স্যার এই রাশেদ স্যার পেজে এসে ইনবক্স করবা, রাশেদ স্যার পেজে এসে ইনবক্স করবা, ইনবক্সে লিখবা এইচএসসি 25 পিডিএফ দেন, অথবা সালামও দিতে পারো, সালাম দিলে আমার কোনো আপত্তি নাই, তোমরা তো সালামটা নাম ভুলে গেছো, যাই হোক গুড মর্নিং তো লিখতে পারো। ওকে, আমাদের 1 মিনিট বিরতি, চা পান পানি পান করার বিরতি। ঠিক আছে, 1 মিনিট বিরতি, এরপর আমরা আরেকটা টপিকস ধরবো, এই জায়গা থেকে আমি এতক্ষণ যা পড়াইছি এই জায়গা থেকে তোমার 20 মার্ক কমন পাবা, 20 মার্ক কমন পাবা, এর মানে এই না যে 20 মার্ক হুবহু কমন পাবা, কারণ যে নিয়ম পড়াইছি এই নিয়মগুলো থেকে তোমার 20 মার্ক কমন থাকবে পরীক্ষার প্রশ্নে, 20 মার্ক কমন থাকবে পরীক্ষার প্রশ্নে। তো সবাই আমাকে একটা থ্যাংক ইউ দাও, স্ক্রিনশট ডান, সবাই আমাকে একটা থ্যাংক ইউ দাও, তোমাদেরকে এত সুন্দর করে যে 20 মার্কের একটা সাজেশন পড়াইলাম, একটা থ্যাংক ইউ দাও। মিলি লিখছে সালামি দিলে সালাম দিব, আচ্ছা সালামি দিব, সমস্যা নাই। হাক্কে গুম আদো গডা, আচ্ছা আমি পারি তোমাদের ভাষায় কথা বলতে, কিন্তু কি বলছো এটা জানি না। থ্যাংক ইউ স্যার, দেখছো তোমাদের থ্যাংক ইউ বলে আমার ভালো লাগে, এই যে তোমরা থ্যাংক ইউ দিছো না, বিগ থ্যাংক ইউ স্যার, এই যে তোমরা থ্যাংক ইউ দিছো, আমি ইন্সপায়ার্ড হইলাম, আমি একটু অনুপ্রাণিত হইলাম। তোমরা এই যে লাইক কমেন্ট দিলে যেমন আমার একটু ইন্সপায়ার্ড হয়, তোমরা যখন থ্যাংক ইউ দাও না তখন আমার শরীরে এনার্জি আসে, আমি এনার্জেটিক হই, আবার আমি ক্লাস নিতে পারি। তোমরা শেয়ার যদি দিয়ে বলো শেয়ার ডান, তাহলে আমি আরো অনুপ্রাণিত হই, আমি আরো 1 ঘন্টা এনার্জি পাই, আরো বেশি ক্লাস নিতে পারি। ওকে ঠিক আছে, তাহলে সবাই একটু ওয়েলকাম থুকু, ধন্যবাদ স্যার এত সুন্দর বোঝানোর জন্য, থ্যাংক ইউ স্যার। দেখছো তোমরা থ্যাংক ইউ দিলে আমি এনার্জি পাই, বুঝছো। ওকে, আমরা তাহলে বিরতি ভেঙে আমরা আবারও পড়াশোনায় আসি। মিলি পাগল, আচ্ছা ঠিক আছে মিলি পাগল, কোনো সমস্যা নাই। ওকে, আমরা আসি উপসর্গ। পরীক্ষা আমাদের উপসর্গ থেকে প্রশ্ন থাকে, পরীক্ষা আমাদের কি থাকে, উপসর্গ থেকে পরীক্ষা প্রশ্ন থাকে। সবাই একটু উপসর্গ হেডলাইন করো, উপসর্গ 10 মিনিট উপসর্গ শেষ করবো, হেডলাইন করো সবাই, সবাই একটু হেডলাইন করো উপসর্গ, সবাই একটু হেডলাইন করো উপসর্গ। সবাই একটু হেডলাইন করো উপসর্গ। ওকে স্যার, থ্যাংক ইউ। সবাই একটু হেডলাইন করছো, সবাই একটু হেডলাইন করো উপসর্গ। ওকে, আমরা আসি উপসর্গ।
উপসর্গ। আমি কিন্তু আজকে ধমক টমক দিই নাই, তোমাদের বকাঝকা করি নাই, তোমার বাজে কমেন্ট কেন করবা? সবাই একটা হেডলাইন করো, উপসর্গ। করছো, হেডলাইন করছো? করছো সবাই? ওকে ওকে ওকে, ঠিক আছে। ওকে, আমরা একটা আসি উপসর্গ। এই উপসর্গ শব্দটা থেকে তোমাদের কি কি পরীক্ষা প্রশ্ন আসে? যেমন পরীক্ষা এভাবে প্রশ্ন আসবে যে উপসর্গ, উপসর্গ কাকে বলে? উপসর্গ কাকে বলে, তোমাদেরকে বিস্তারিত লিখতে হবে। তারপর আসবে উপসর্গ কাকে বলে, কত প্রকার, কত প্রকার, এবং এবং বাংলা উপসর্গ, বাংলা উপসর্গ কতটি ও কি কি? এরকম আসতে পারে পরীক্ষা প্রশ্ন, এরকম পরীক্ষা প্রশ্ন আসতে পারে। তাহলে দেখো উপসর্গ কাকে বলে, উপসর্গ কাকে বলে, উপসর্গ কাকে বলে। তাহলে প্রথমে আসছে উপসর্গ কাকে বলে, তারপর হচ্ছে উপসর্গ কত প্রকার ও কি কি। উপসর্গ কাকে বলে, উপসর্গ কত প্রকার ও কি কি, এগুলা থেকে কিন্তু আমাদের পরীক্ষা প্রশ্ন আসতে পারে। এখন দেখো উপসর্গ কাকে বলে, তোমরা একটু নোট করতে পারো, যেসব যেসব অর্থহীন শব্দাংশ, তুমি কথাগুলো খেয়াল রাখবা, অর্থহীন, অর্থহীন শব্দাংশ, শব্দাংশ, যেসব অর্থহীন শব্দাংশ অন্য শব্দের, অন্য শব্দের কোথায় বসে, পূর্বে বসে, পূর্বে বসে নতুন শব্দ, নতুন শব্দ তৈরি করে। যেসব অর্থহীন শব্দাংশ অন্য শব্দের পূর্বে বসে, যেসব অর্থহীন শব্দাংশ অন্য শব্দের পূর্বে বসে নতুন শব্দ তৈরি করে, তৈরি করে তাকে, তাকে উপসর্গ, উপসর্গ বলে। তাকে কি বলে, তাকে উপসর্গ বলে। তাহলে একটু খেয়াল করো, আমরা বলছি যেসব অর্থহীন শব্দাংশ অন্য শব্দের কোথায় বসে, পূর্বে বসে। দেখো যেসব অর্থ বলছে, যেসব অর্থহীন শব্দাংশ, যেসব অর্থহীন শব্দাংশ, এই এই শব্দগুলো হচ্ছে কিওয়ার্ড। যেসব অর্থহীন শব্দাংশ অন্য শব্দের পূর্বে বসে নতুন শব্দ তৈরি করে তাকে উপসর্গ বলে। তাহলে খেয়াল রাখবা, যেসব অর্থহীন শব্দাংশ অন্য শব্দের পূর্বে বসে তাকে উপসর্গ বলে। ভাইয়া ভাববাচক বিশেষ্যটা পদটা একটু বুঝাই দেন। আজকে না ভাইয়া, আজকে ক্লাস আমার তো স্লাইডে ক্লাস, আজকে না, তোমাদের কালকে তাহলে 10টায় বুঝাইতে হবে। আজকে স্লাইডে এই টপিকস নাই, আমি স্লাইড ছাড়া যদি বুঝাই তাহলে দেখা যাবে খালি পেজে বুঝাইতে হবে। যেগুলো আছে এগুলো শেষ করি, এগুলো শেষ করতে করতে আমার দম ফাইটা যাবে। ওকে, একটু দেখো, যেসব অর্থহীন শব্দাংশ অন্য শব্দের পূর্বে বসে নতুন শব্দ তৈরি করে তাকে উপসর্গ বলে। পরীক্ষায় বলে, পরীক্ষা এরকম আসে যে অর্থবাচকতা নেই, অর্থদ্যোতকতা আছে কোনটির? অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্যোতকতা আছে কোনটির? মনে রাখবা, উপসর্গ যেহেতু অর্থ নাই, উপসর্গ নিজের কি নাই, নিজের কোনো অর্থ নাই। উপসর্গের কি নাই, উপসর্গের নিজের কোনো অর্থ নাই। কিন্তু 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 এই উপসর্গ কোথায় বসে, অন্যের আগে, মানে অন্য, অন্য শব্দের, বা সরি অন্য লিখছি, অন্য লিখে রাখছি। উপসর্গ কোথায় বসে, উপসর্গ বসে অন্য শব্দের, অন্য শব্দের
শব্দের পূর্বে বসে পূর্বে বসে পূর্বে বসে কি করে নতুন শব্দ তৈরি করে। তাহলে একটু খেয়াল করো, আমরা বলছি উপসর্গ, তাহলে উপসর্গ কি? উপসর্গ হচ্ছে নিজের কোনো অর্থ নাই, অন্য শব্দের পূর্বে বসে সে কি করে নতুন শব্দ তৈরি করে। শুধু নতুন শব্দই না, সে 5 ধরনের কাজ করে। উপসর্গ শব্দের পূর্বে বসে মানে আগে বসে, শব্দের পূর্বে বসে 5 ধরনের পরিবর্তন করে। কি কি? নতুন শব্দ তৈরি করে, শব্দের অর্থ, শব্দকে অর্থবাচক করে, শব্দকে সম্প্রসারণ করে, শব্দকে সংকোচন করে, শব্দকে পরিবর্তন করে। এটা হচ্ছে উপসর্গের কাজ। তোমাদের পিডিএফ এ এগুলো সব লেখা আছে, তোমাদের কষ্ট করে এখন আর লিখতে হবে না, তোমাদের যে বিষয়টা বুঝতে হবে সেটা বুঝো আগে। ওকে, এখন কথা হচ্ছে ভাই উপসর্গ কত প্রকার, উপসর্গ কয়টি, বা বাংলা উপসর্গ কয়টি? আচ্ছা, বাংলা উপসর্গ আগে আসি। উপসর্গ কত প্রকার? উপসর্গ কত প্রকার সবাই একটু বলো আমাকে, উপসর্গ কত প্রকার? উপসর্গ মোট কত প্রকার? উপসর্গ কত প্রকার? কত প্রকার উপসর্গ? কত প্রকার সবাই একটু বলো আমাকে, বলো উপসর্গ কত প্রকার? উপসর্গ কত প্রকার? উপসর্গ কত প্রকার সবাই একটু বলো, উপসর্গ কত প্রকার? উপসর্গ কত প্রকার? উপসর্গ কত প্রকার সবাই একটু বলো। উপসর্গ হচ্ছে 3 প্রকার। 3 প্রকার। উপসর্গ কয় প্রকার? 3 প্রকার। উপসর্গ কয় প্রকার? 3 প্রকার। কি কি? 1 নম্বরে লিখবে বাংলা অথবা খাঁটি বাংলা উপসর্গ, বাংলা বা খাঁটি বাংলা উপসর্গ। 2 নম্বরে লিখবে তৎসম তৎসম বা সংস্কৃত, তৎসম বা সংস্কৃত উপসর্গ, তৎসম বা সংস্কৃত উপসর্গ। 3 নম্বরে লিখবে বিদেশি বিদেশি উপসর্গ। তাহলে বিদেশি তাহলে দেখো উপসর্গ কত প্রকার? উপসর্গ হচ্ছে 3 প্রকার। খাঁটি বাংলা উপসর্গ, তৎসম বা সংস্কৃত উপসর্গ, আর হচ্ছে বিদেশি উপসর্গ। পরীক্ষায় প্রশ্ন হচ্ছে আমাদের এটা যে খাঁটি বাংলা উপসর্গ কয়টি? খাঁটি বাংলা উপসর্গ কয়টি? একটু দেখো, একটু দেখো যে এই জায়গায় কি কি বললাম। খাঁটি বাংলা উপসর্গ দেখো, বাংলা বা খাঁটি বাংলা উপসর্গ, তৎসম বা সংস্কৃত উপসর্গ, আর একটা হচ্ছে বিদেশি উপসর্গ। এই হচ্ছে উপসর্গ 3 প্রকার। এরপরে আসি আমাদের খাঁটি বাংলা উপসর্গ। প্রথমে আসি খাঁটি বাংলা উপসর্গ। খাঁটি বাংলা উপসর্গ, খাঁটি বাংলা উপসর্গ কয়টি? খাঁটি বাংলা উপসর্গ হচ্ছে 21টি। খাঁটি বাংলা উপসর্গ হচ্ছে 21টি। মনে রাখবা, বাংলা ভাষা দিবস, বাংলা ভাষা দিবস, বাংলা ভাষা দিবস, বাংলা ভাষা দিবস কবে? 21 ফেব্রুয়ারি। 21 ফেব্রুয়ারি বাংলা ভাষা দিবস 21 ফেব্রুয়ারি। তাই খাঁটি বাংলা উপসর্গ মনে রাখতে পারি আমরা 21টি। খাঁটি বাংলা উপসর্গ কয়টি? 21টি। আর তৎসম বা সংস্কৃত উপসর্গ কয়টি? 20টি। তৎসম বা সংস্কৃত উপসর্গ কয়টি? 20টি। তাহলে খাঁটি বাংলা উপসর্গ কয়টি? 21টি। এখন আসি আমরা 21টা খাঁটি বাংলা উপসর্গ মনে রাখবো কিভাবে। আমি মনে রাখি একটা কবিতা দিয়ে। অ অগা অজ অনা আ আর আন আপ ইতি অনু কৎকু নিপাতি বিবর রাম শশা সুহা। এটা হচ্ছে একটা কবিতা। এই কবিতার চেয়ে সহজভাবে বোঝার আর কোনো মাধ্যম আমার জানা নাই। আরো অনেক কিছু আছে, কিন্তু এইটাই হচ্ছে আমাদের নবম দশম শ্রেণীর আগের যে ব্যাকরণ বইটা ছিল, এইভাবে কবিতাটা দেওয়া ছিল, এইটাই সবার বোধগম্য। যেমন আমি আবারও বলছি, অ অঘা অজ অনা আ আর আন আব ইতি উনো কৎকু নিপাতি বিবর রাম শশা সুহা। অনেকেই বলবা ভাই মন্ত্র বলতেছেন, মন্ত্র না, এগুলোই এরকমই। আমি লিখে দিচ্ছি, তোমরা একটু মুখস্থ করে নিতে পারো। যদি মুখস্থ থাকে আগে থেকে আরেকবার রিভিশন দিয়ে দাও। ও, তারপরে লিখবা অঘা, অঘা, তাহলে অ অঘা, তারপরে লিখবা অজ অনা, অজ অনা, তাহলে অ অঘা, অজ অনা, অ অঘা, অজ অনা। তারপরে লিখবা আ আর, আ আর, তারপরে লিখবা আন আব, আন আ আর, আন আব, তারপরে লিখবা ইতি উনো, ইতি উনো, উনো বা আরেকটা আছে উনা, দুইটা যে কোনো একটা হইলেই হয়। ইতি উনো, তারপরে কত কুনি, কত কু নি, তাহলে ইতি উনো কত কু নি, তারপর লিখবা
কতকু নি, এরপর নিটা এভাবে এই জায়গায় না লিখে লিখতে পারো, কতকু নিপাতি বিবর। ইতি হলো কতকু নিপাতি, নিপাতি পি বর, তারপরে লিখবা রাম শশা সুহা। এই বর বানানটা এইভাবে লিখবা, বর। তাহলে দেখো নিপাতি বি বর, তারপরে লিখবা রাম শশা সুহা, রাম শ সা সু হা। তাহলে কি কি বললাম? কপালে যদি ভাগ্য থাকে তাহলে ক্লাসটা করতে করতে প্রেমও হয়ে যেতে পারে। বাপ্পারাজ দা, তোমার বাপ্পারাজ এত প্রেম করার শখ, প্রেম করার এত শখ, ইউনিভার্সিটিতে ভর্তিও প্রেম করার শখ বিদায় হবে, জীবনে প্রেম করার নাম আর নিবে না। ঠিক আছে? কত মানুষ বলে ইউনিভার্সিটিতে গেলে প্রেম আর প্রেম, যাও আগে ইউনিভার্সিটিতে, ঠেলা বুঝবা। ওকে, দেখো আমরা কি বলছি? অ অঘা, অজ অনা, আ আর, আন আভ, ইতি উন, কদ কু, নি পাতি বি ভর, রাম শ সা সু হা। আল্লাহর রাস্তা তোদের কাছে আমার রিকোয়েস্ট একটা, এই এইচএসসি পরীক্ষা চলাকালীন সময় কেউ প্রেম করিস না। আরেকটা সময় হচ্ছে এডমিশন পরীক্ষার সময় এই আকাম কুকাম করিস না, জীবন ধ্বংস, একেবারে জীবন ধ্বংস। আমি লেখা দিব তোদের জীবন ধ্বংস। এই আকাম কুকাম এই দুইটা টাইম, এই পবিত্র টাইম গুলাতে করিস না। এই পরীক্ষার সময় এই আকাম কুকাম করিস না। পরীক্ষা শেষ হোক, যা মন চায় করিস, তখন তুই নিজে নিজে ডিসিশন নিতে পারবি যে কোনটা তোর জন্য রাইট, কোনটা তোর জন্য রং। এখনো তুই টিনেজ বয়সে আসস, এই বয়সটা যদি গ্যাপটা, এই বয়সটা যদি একটু চেক দিয়ে নিজের একটু সেফ রাখতে পারস, তোর জীবন শাইন করতে পারবি। আর এই বয়সে উল্টাপাল্টা আকাম কুকাম করবি, জীবন ধ্বংস। আমি বলে দিচ্ছি, এই উল্টাপাল্টা কেউ করবি না। আমার ছোট ভাই বোন যারা আসস, এই বয়সে উল্টাপাল্টা কেউ কোনো কাজ করবি না। আল্লাহর রাস্তে তোদের কাছে রিকোয়েস্ট আমার, ঠিক আছে? জীবন অনেক সময় পড়ে আছে, সারা জীবন সংসার করতে পারবি, কিন্তু পড়াশোনা আর সারা জীবন করতে পারবি না। আর কয়েকটা দিন আছে, পড়াশোনা কর, একটু ভালোভাবে কর, এরপরে অনার্স মাস্টার্স করবি, এরপর আর জীবনে পড়াশোনা করা লাগবে না। কত সংসার করতে মন চায়, কত প্রেম তোদের মধ্যে আছে আমি দেখবো, যত মন চায় প্রেম করিস ভাই, তখন আর ভাল লাগবে না। এখন একটু পড়াশোনা কর, পড়াশোনা বেশি দিন নাই আর। এই এই ইন্টার পরীক্ষা দিবি না, তারপর তুই এডমিশনে 3 মাস পড়বি, তারপরে এই অনার্স 4 বছর পড়তে পারবি, 4 বছর, মাস্টার্স 1 বছর, এরপর আর কই পড়বি, পড়াশোনা তো শেষ। এরপর যত মন চা সংসার করিস, যত মন চা প্রেম করিস ভাই, এখন একটু পড়াশোনা কর, আল্লাহর রাস্তায় এখন একটু পড় ভাই। যাদের বিয়ে হয়েছে তারা কি হবে, যাদের বিয়ে হয়েছে তাদের সংসার করবে, সংসার করে পড়াশোনা করতেছে তাদের কাছে একটু খোঁজ নিস, বন্ধু কেমন আছিস, দেখবি চিপায় যায় বলবে, কানবে, ভালো নাই, সংসার এত মজা, তোরও একবার সংসার বুঝবা। দেখো এরপর আসি, তৎসম উপসর্গ কয়টি? তৎসম উপসর্গ হচ্ছে 20টি। তৎসম উপসর্গ কয়টি? তৎসম উপসর্গ হচ্ছে 20টি। তৎসম উপসর্গ কয়টি? 20টি। যদি কেউ কোনো টেকনিকে মনে রাখতে পারো, আমার কাছে হচ্ছে ওয়েলকাম, তুমি মনে রাখো, কোনো সমস্যা নাই। স্যার আমি নিজেই বিবাহিত, আলহামদুলিল্লাহ বোন, তোমাকে নেক হায়াত দান করুক, তোমার সন্তানাদি মানুষ হোক, তুমি ভালোভাবে জীবনে সংসার করো, মাঝে মাঝে পড়াশোনা করো, আর কোনো সমস্যা নাই। ভাই বিবাহিত মানুষজন তারা যে পড়াশোনা করে, কি কষ্টে পড়াশোনা করে, এটা তারাই ভালো জানে। সংসার ম্যানেজ করা, শ্বশুর বাড়ি ম্যানেজ করা, স্বামীর মন জোগানো, পরিবারের মন জাগানো, নিজের পরিবার, শ্বশুর বাড়ির পরিবার, সব ম্যানেজ করে পড়াশোনা করা খেলা আছে। মিলি একটু সাইডে যায় বইলো, পড়াশোনা কেমনে করো একটু দেখো। দেখো আমরা বলছি তৎসম উপসর্গ কয়টি? তৎসম উপসর্গ আছে ভাই 20টি। তৎসম উপসর্গ, বিয়ে করা খারাপ জিনিস না ভাই, বিয়ে কর, সংসার কর, কোন সমস্যা নেই, কিন্তু ওই প্রেম টেম এইসব যাইস না, এইসব এইসব ভালো না, এইসব খারাপ কাজ। ঠিক আছে, এরপর আসি, কুরবানির পর দিয়ে দিছে। বোন তুমি সংসারে মনোযোগ দাও, পড়াশোনা যদি সম্ভব হয় পড়াশোনা চালায় যাও, সমস্যা নাই, আদর্শ মা হও। আর যদি পড়াশোনা করে যদি কিছু করতে চাও তাও করো, কিন্তু পরিবারের এগেন্স্টে যা কিছু করো না। ঠিক আছে? সরি স্যার, কেন সরি লিখছে আমি নিজেও জানি না। ও বাপ্পারাজ, বাপ্পারাজ দা, দাদা, আপনি প্রেম যদি খুব বেশি করতে মন চায় আমার ইনবক্সে নক দেন, আপনারে শিখাবো অনেক, প্রেমের সংজ্ঞা সহ, ডেফিনেশন সহ, উদাহরণ সহ শিখাবো অনেক। এখন একটু প্রেম টেম রাইখা পড়াশোনা বসেন, পড়াশোনা আসেন ভাই। এই
তৎসম উপসর্গ 20টা কে কে পারিস বল। শ্বশুর বাড়ি যথেষ্ট সাপোর্ট দিলে আলহামদুলিল্লাহ, ভালো বোন, তুমি ভালোভাবে পড়ো। সাপোর্ট অনেক বড় একটা বিষয়, একটা নারীর ক্ষেত্রে সাপোর্ট অনেক বড় বিষয়। আমরা অনেকেই বলি নারীরা সমাজে অনেক আগায় গেছে, অনেক কিছু করছে, ভাই দিন শেষে যত যাই বলো ভাই, নারীরা এখনো সোসাইটিতে অনেক পিছিয়ে আছে, আমি মনে করি, বিলিভ করি। কারণ একটা নারী তার পরিবারের সবাইকে ছেড়ে আরেকটা নতুন পরিবারে অ্যাড হইতে হয়, কিন্তু পুরুষের কিন্তু সেটা হয় না। পুরুষ তার জন্মের পর থেকে যেখানে আছে সেখানেই আছে, যেই পরিবারের সাথে মিশছে তার সাথে আছে। কিন্তু একটা নারীকে কিন্তু একদম তার সব পরিবারের সকলকে ছেড়ে নতুন একটা পরিবেশে যাইতে হয়, তারপর নতুন নতুন মানুষদের সাথে মিশতে হয়, নতুন রিলেটিভ হয়, নতুন মানুষজনদেরকে ম্যানেজ করতে হয়। এগুলো অনেক টাফ ভাই। একটা নারী সেই জানে যে এগুলো ম্যানেজ করা কতটা টাফ। আর যদি কিছু বর্বর টাইপের থাকে, ওগুলো তো কাউরে ম্যানেজ করা লাগে না, তারা নিজেরাই নিজে ম্যানেজ করে নেয়। যাই হোক বোন, যারাই আছো যারাই আছো ভালোভাবে জীবনযাপন করো, জীবনে সবকিছুরই দরকার আছে, কিন্তু ভাই এই মুহূর্তে না। যারা এই উল্টাপাল্টা রিলেশনশিপের ক্ষেত্রে আছো ভাই, আমি তোমাদের সাপোর্ট করি না, এই মুহূর্তে এইসব করো না, জীবন অনেক সময় বাকি আছে। ওকে, আমরা আসি তৎসম উপসর্গ কয়টা? 20টা। 20টা কে কে পারো? 20টা কে কে পারো? 20টা কে কে পারো বলো আমারে, বলো আমারে কে কে পারো 20টা উপসর্গ, তৎসম উপসর্গ 20টা কে কে পারো? দেখো আমি বলি, প্রপরা পরিপত্তি অপসম আশু দুর্বি নিনির অতি অতি অনুভব ও অভি অপি উপ উত। এই যে এক নিঃশ্বাসে যে আমি বলতে পারি, এক নিঃশ্বাসে যে আমি বলতে পারি, তোমরাও পারবা, তোমরাও পারবা। কিভাবে দেখো, আমি বললাম প্র পরা, যদি কেউ আগে থেকে মুখস্থ পারো কোনো সমস্যা নাই, যেভাবে পারো সেভাবেই শিখো। আমি একটা নতুন কবিতা বানাইছি, পরা পরি প্রতি, পরি প্রতি, পরা পরিপতি, তারপর লিখো অপসম আশু, অপসম সম আশু, অপসম আশু, পরা পরিপতি অপসম আশু, তারপর লিখবা দূর দূর বি, তারপর লিখবা নি নির, দূর বি নি নির, পরা পরিপতি অপসম আশু দুর্বি নি নির, তারপর লিখবা অভি অভি অপি, তারপর লিখবা উপ উত। ও সরি, একটা লাইন তো ভুল করছি, পরা পরিপতি অপসম আশু দুর্বি নি নির অতি অধি অনু অব, এই লাইনটা তো বাদ গেছে। অতি অধি অনু অব, অতি অধি অধি অনু অব, তাহলে কি বললাম, অতি অধি অনু অব, তারপর লিখবা অভি অপি উপ উত, অভি অভি অপি উপ উত। দেখো তাহলে আমি কি কি বলছি, দেখো পরা পরি প্রতি অপ সম আশু দূর বি নি নির অতি অধি অনু অব অভি অপি উপ উত। এই জায়গায় 20টা উপসর্গ আছে। প্রেম একটা পবিত্র বিষয়, কিন্তু প্রেমের নামে তো তোরা প্রেম করবি না, তোরা করবি আকাম কম করবি, দুষ্টামি করবি, ফাইজলামি করবি, সময় নষ্ট করবি। প্রেম এত সহজ জিনিস না। প্রেম কি তোরা শিখাই তোদের কাছে? আজকে শিখাবো না, আজকে সময় নেই। প্রেমের সাথে অনেক কিছু জড়ায় আছে, যত্ন, দায়িত্ব, এই বিষয়গুলো জড়ায় আছে। ভাই তোরা নিজেরাই নিজের দায়িত্ব নিতে পারস না। সকালবেলা 7টা বাজে ঘুম থেকে তোলা লাগে, আরেকজন অ্যালার্ম দিয়ে তোলা লাগে, তুই কেমনে আরেকজনের দায়িত্ব নিবি? তোরা যে বলস প্রেম করবি, তাহলে প্রেম করলে দায়িত্ব নিতে হয় না? তুই দায়িত্ব নিতে পারবি? তুই দায়িত্ব নিতে পারবি এখন? তোর বয়স হয়েছে, তুই দায়িত্ব কেমনে নিবি? তোর দায়িত্ব তো তোর বাপ নেয়, তোর মা নেয়, তোর আমার ছোট ভাই বোন, এর জন্য তুই করে বলতেছে, আবার কেউ এগুলো মাইন্ড করো না, ঠিক আছে? আমার কথা হচ্ছে ভাই, এই 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 দুইটা বর্ণের একটা শব্দ, এটার সাথে অনেক কিছু জড়ায় আছে। দায়িত্ব আছে, দায়িত্ব, লিখ তোরা, দায়িত্ব আছে। এগুলোর সাথে আছে ভালোবাসা, 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 এগুলোর সাথে আছে যত্ন, যত্ন। নিজের জামা কাপড় ঠিক মতো 3 বেলা ধুয়ে পড়িস না, তোরা তোর জামা কাপড় তোর বাবা মা ধুয়ে দেয়, মা ধুয়ে দেয়, বা ওয়াশিং মেশিনে দোষ, তুই আরেকজনের কিভাবে যত্ন নিবি রে ভাই? এইগুলা থাকতে হয়। কেয়ার, কেয়ার, রেসপন্সিবিলিটি,
থাকে শ্রদ্ধা। শ্রদ্ধা এই বিষয়গুলো থাকলে তুই প্রেম করিস, তোর এই অ্যাবিলিটি থাকলে তুই প্রেম করিস, তাহলে করিস না ভাই। কারণ তুই দায়িত্ব নিবি কেমনে? সকালবেলা 7টার সময় যদি ঘুম থেকে উঠতে বলে বলে মা আমার ডাক দিয়ে হবে ঘুম থেকে উঠবো মানে, তো তোমার তুমি আরেকজনের দায়িত্ব কেমনে নিবা? তুমি শ্রদ্ধা এখনো করা শিখো নাই। একজন মানুষকে ভালোবাসলে তাকে রেসপেক্ট করতে হয়, সম্মান করতে হয়, শ্রদ্ধা করতে, এই জিনিসগুলো তুমি বুঝো না, বয়স নেই এখনো। তারপর সে কেয়ার, যত্ন নিতে হয়, তার সময় অসময় পাশে থাকতে হয়। ভাই তোমার পাশে থাকার সময় আছে? তোমার না সামনে পরীক্ষা। তারপর সে যত্ন, একটা সম্পর্ককে যত্ন নিতে হয়। এগুলো তো এখনো শিখো নাই, বয়স নাই। আর একটু বয়স হোক, পারবা, তখন করো ভাই। ওকে, একটু আসি, এগুলো বাদ দাও। তাহলে দেখো আমরা বলছি তৎসম উপসর্গ মনে রাখার টেকনিক কি? প্রপর পরিপতি অপসম আশু দুর্বি নিনির অতি অতি অনুভব অভি অভি উপকুত। এই যে আমি 20টা পড়াইছি, এগুলো তোমরা এই কবিতা দিয়ে পড়তে পারো। আর আরেকটা বিষয় আছে, দেখো আরেকটা বিষয় আছে, আ সু বি নি। তাহলে হচ্ছে এই যে চারটা, আ সু বি নি, তাহলে এই চারটা কি? এই চারটা হচ্ছে বাংলা, খাঁটি বাংলা উপসর্গ তো আছে, খাঁটি বাংলা উপসর্গ তো আছে, আবার তৎসম, আবার কোথায় আছে? তৎসম বা সংস্কৃত উপসর্গ তো আছে, তৎসম বা সংস্কৃত উপসর্গতে আছে। একটু দেখো, লিখো তৎসম বা সংস্কৃত উপসর্গতে আছে। এখন একটু খেয়াল করো, এখন একটু খেয়াল করো যে আশু বিনি বলছি, তাহলে দেখো তো আ আছে কিনা, কই কই, যে আ আছে কিনা, সু আছে কিনা, বি আছে কিনা, নি আছে কিনা, এগুলো কি? এগুলো হচ্ছে তৎসম উপসর্গ। এগুলো কি? তৎসম উপসর্গ। এর আগের আগের স্লাইডে আসি, এ দেখো আ সু বি নি, তাহলে দেখো এই যে চারটা আছে, এই যে আশু বিনি বা সুয়া বিনি, এই চারটা উপসর্গ, এই যে আমি বললাম আ সু বি নি, এই যে চারটা উপসর্গ আছে, এই চারটা উপসর্গ খাঁটি বাংলাতে আছে, তৎসম বা সংস্কৃততে আছে। এর জন্য এই শব্দগুলো দিয়ে পরীক্ষা যদি প্রশ্ন আসে এটা কোন উপসর্গ, তাহলে এই চারটা হবে তৎসম এবং বাংলা উপসর্গ, তৎসম এবং বাংলা উপসর্গ। তারপরে আসি বিদেশি উপসর্গ। বিদেশি উপসর্গ মানে হচ্ছে বাংলাদেশের বাইরে যেই দেশটা আছে সেটাকেই বলা হয় বিদেশ, সেটাকেই বলা হয় কি? বিদেশ। বিদেশের মধ্যে প্রথমে যদি আমি আসি আরবি উপসর্গ, আরবি ভাষা থেকে আমাদের বাংলা ভাষায় অনেক ভাষা আসছে। এই বিদেশি উপসর্গ আবার 4 প্রকার। এই বিদেশি উপসর্গ আবার 4 প্রকার। কয় প্রকার? 4 প্রকার। বিদেশি উপসর্গ কত প্রকার? 4 প্রকার। কি কি একটু দেখো। প্রথমে আমি বললাম আরবি উপসর্গ, আরবের দেশ থেকে যখন আমাদের দেশে বাণিজ্য করতে আসছে, এই আরবের যে দেশগুলোর ভাষা আছে এই ভাষার সাথে বাংলা ভাষার কিছু মিশ্রণ হয়েছে, সেটাকে আমরা বলছি আরবি উপসর্গ। আরবি উপসর্গ কি কি লিখে রাখতে পারো? আরবি উপসর্গ গুলো হচ্ছে এরকম, আম, তারপর লিখো খাস, আমের পরে লিখবা খাস, আম খাস, তারপর লিখবা লা গর, আম খাস লা গর। অনেক সময় আছে বা যে, বা যে, আরেকটা আছে খ এর, খ এর। তাহলে কি কি আছে? আম খাস লা গর বা যে খ এর। তাহলে এই এই 6টা হচ্ছে আমাদের আরবি উপসর্গ। এগুলো কি উপসর্গ? এগুলো হচ্ছে আরবি উপসর্গ, এগুলো হচ্ছে আরবি উপসর্গ। এগুলো কি? আরবি উপসর্গ। এই পূজা আসো ক্লাসে? পূজা ক্লাসে আসো? পূজা মনি? ওকে, বাকিরা একটু আসি আমরা, বাকিরা একটু আসি। নোবা ক্লাসে আসো? নোবা? ওকে, তারপর একটু আসি ফার্সি উপসর্গতে। ফার্সি উপসর্গ অনেকে মনে রাখতে গেলে অনেকের দাঁত ভেঙে যায়। ফার্সি উপসর্গ, ফার্সি উপসর্গ দেখো, ফার্সি উপসর্গ মনে রাখার একটা টেকনিক আছে। ফার্সি উপসর্গ মনে রাখার একটা টেকনিক আছে। টেকনিকটা কি একটু দেখো। ফার্সি উপসর্গ মনে রাখার টেকনিক হচ্ছে, মনে করো যে বনিম নামে একজন ব্যক্তি আছে, মনে করো বনিম, একজন একজন বাচ্চার নাম হচ্ছে বনিম, একজন বাচ্চার নাম হচ্ছে বনিম, একজন বাচ্চার নাম কি? বনিম। মনে করো একটা বাচ্চা বাচ্চা আছে, বাচ্চার নাম হচ্ছে বনিম, ঠিক আছে? বনিম কি করছে একটু খেয়াল করো। এই বনিম কি করছে? বনিমের মনে করো বড় অপুর বিয়ে, বনিমের বড় অপুর বিয়ে। তোমরা জানো গ্রাম অঞ্চলে এরকম কৃত্রিম বেসিন থাকে, বেসিন, যে পানি খায় আর কি, বিয়ে বাড়িতে বিয়ে হয় না, এরকম করে ট্যাপের মধ্যে পানি থাকে, এই জায়গায় একটা কষ্ট গ্লিসারিন সুপ দেওয়া থাকে,
তো এই ছোট বাচ্চা কি করতেছে, একটা বদনা নিয়ে এই পানির সাথে খেলতেছে। মনে করো এই একটা বদনা, এই বদনা দিয়ে সে পানি নিয়ে খেলতেছে, ঠিক আছে। তো দেখো আমরা বললাম বনিম, বনিম কি বললাম, বনিম বলছে ফিদর, 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 বনিম ফিদর। পরে বলছে বেকার পদ না কম বর। এই যে আমি কথাটা বলছি, দুই লাইনের মধ্যে অনেকগুলো বিষয় আছে। বনিম মনে করে একটা ছোট বাচ্চা, তার বোনের বিয়ে, বিয়ে বাড়িতে কি হচ্ছে, ওই যে গেটের মধ্যে ফিতা ধরে না, ফিতা ধরলে কি হয়, টাকা দেয় না, জামাই টাকা দেয়। তো মনে করো যে বিয়ে বাড়িতে যখন ইয়ে হয়, তখন শালা বা যারা শালিকা আছে তারা বিয়ে বাড়িতে ফিতা ধরে, বলে জামাইকে বলে টাকা দেন নাইলে যাইতে দিব না। তখন বনিমকে একটা তার চাচা বলছে, এই বনিম, এই বদনা নিয়ে খেলিস না, তুই কি কর, গেটে ফিতা ধর, ফিতা ধরলে কি দিবে, টাকা দিবে। তার জন্য বলছে বনিম ফি ধর, বেকার বদনা কম্বর। তাহলে দেখো এই জায়গায় ব একটা কি উপসর্গ, নিম একটা উপসর্গ, ফি একটা উপসর্গ, দর একটা উপসর্গ, বে একটা উপসর্গ, কার একটা উপসর্গ, বদ একটা উপসর্গ, না একটা উপসর্গ, কম একটা উপসর্গ, বর একটা উপসর্গ। তাহলে একটু খেয়াল করো, দুইটা লাইন বলছি আমি, বনিম ফিধর বেকার বদনা কম্বর, বনিম ফিধর বেকার বদনা কম্বর, বনিম ফিধর বেকার বদনা কম্বর। এগুলো হচ্ছে আরবি উপসর্গ। ভাই এগুলো আর কারো কাছে পাবা না, এগুলো অনেক সাধনা করে ভাই ভাবে বা চিন্তা করে করে ছন্দ মিলে মিলে এগুলো বানাইছি, যে বনিম ফিধর বেকার বদনা কম্বর। এই টেকনিকের মাধ্যমে তুমি কিন্তু ফার্সি উপসর্গগুলো 1 সেকেন্ডে মুখস্থ করে ফেলতে পারবা। বলছে বনিম ফিদার বেকার বদনা কম্বর, বনিম ফিদার বেকার বদনা কম্বর, আমার সাথে 5 বার বলো বনিম ফিদার বেকার বদনা কম্বর। ওকে ফাইন। এরপরে আমরা এরপর স্লাইডে আসি। বলছে ইংরেজি উপসর্গ, ইংরেজি উপসর্গ কি 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 ইংরেজি উপসর্গগুলো দেখো। আমি বললাম হেড, আমি বললাম হেড, আমি বললাম হেড, আমি বললাম সাপ, হেড সাপ, আমি বললাম ফুল, আমি বললাম ফুল, হেড সাপ ফুল। তারপর লিখো হেড সাপ ফুল হাফ, হেড সাপ ফুল হাফ। তাহলে হেডমাস্টার, হেড পণ্ডিত, চৌধুরী সাহেব, মির্জা সাহেব, ঠিক আছে। তারপর দেখো ফুলতে লিখবা ফুল হাতা ফুল প্যান্ট, হাফতে লিখবা হাফ হাতা হাফ প্যান্ট, এরকম থাকে না, হাফ পরোটা, এরকম থাকে না। তাহলে দেখো হেড সাপ ফুল হাফ, হেড সাপ ফুল হাফ, এগুলো হচ্ছে ইংরেজি উপসর্গ। এগুলো কি ইংরেজি উপসর্গ, এগুলো কি ইংরেজি উপসর্গ। হেডতে লিখবা হেডমাস্টার, হেড অফিস, হেড পণ্ডিত, হেড মৌলবী। সাবতে লিখবা সাব অফিস, সাব অফিস, সাব জজ, সাব ইন্সপেক্টর। তাহলে এগুলো কি, এগুলো হচ্ছে ইংরেজি উপসর্গ। ফুলতে লিখতে পারো ফুল হাতা ফুল প্যান্ট, তারপর হচ্ছে ফুল টিকেট, ফুল স্কুল, ফুল ফুল হাতা, এগুলো হতে পারে। হাফতে লিখতে পারো হাফ হাতা হাফ প্যান্ট, তারপর হচ্ছে হাফ বাবু, এরকম অনেক কিছু হতে পারে, ঠিক আছে। হাফ টাইম, এরকম হয় না, এগুলো হচ্ছে আমাদের ইংরেজি উপসর্গ। এর পাশে ঊর্ধ্ব বা হিন্দি উপসর্গ। মনে রাখবা আমরা এতক্ষণ আমরা আমরা কথায় কথায় হিন্দিতে কথা বলি, মানুষজন কথায় কথায় কি করে, হর হামেশায়, হর হামেশায়, হামেশায় হিন্দিতে কথা বলে। মানুষ হর হামেশায় কিসে কথা বলে, হিন্দিতে কথা বলে। আর আমরা এতক্ষণ শিখেছি হরেক রকম, হরেক রকম উপসর্গ। আমরা এতক্ষণ শিখেছি কি, হরেক রকম উপসর্গ। তাহলে এই হরেকটা হচ্ছে উর্দু উপসর্গ, আর এই হর হচ্ছে হিন্দি উপসর্গ। তাহলে হিন্দি আর উর্দু ভাষাটা অনেক কাছাকাছি, এর জন্য হিন্দি এবং উর্দু উপসর্গ একসাথে বলা হয় হর, হরেক। এই দুইটা কি আরবি এবং সরি উর্দু এবং হিন্দি উপসর্গ, এই দুইটা কি হিন্দি এবং উর্দু উপসর্গ, হিন্দি এবং উর্দু উপসর্গ। তাহলে সবাই কি ক্লিয়ার, সবাই কি ক্লিয়ার, এটা সবাই কি ক্লিয়ার, সবাই কি ক্লিয়ার। আচ্ছা বাংলা বানানের উপরে ক্লাস চাইছো, বাংলা বানানের উপরে বলছে বাংলা বানানের উপরে অনেকে ক্লাস চাইছো। বাংলা বানানের আমি একটা ক্লাস নিছি আমার পেজে, আমার এই রাশেদ স্যার পেজে একটা বাংলা বানানের ক্লাস আছে। তোমরা যদি চাও ওই ক্লাসটা করে নিতে পারো, অথবা তোমরা যদি আমাকে ইনবক্সে বলো বাংলা বানানের ক্লাসের লিঙ্ক পাও না, তাহলে আমি ইউটিউবের লিঙ্কটা তোমাকে দিয়ে দিব, তুমি টাইনা টাইনা ওই জায়গা থেকে ক্লাস করে নিও। যা আছে সব টাইনা টাইনা সুন্দর করে তোমরা ক্লাসটা করে নিতে পারবে, বাংলা বানানের উপর ক্লাস। ওই ক্লাসটা করলে তোমাদের বানান শুদ্ধিকরণের যে অংশটা আছে সেটা পারবা। এছাড়াও আমি পিডিএফ এর নোট দিয়ে দিব, কোনো সমস্যা নাই। ওকে, তাহলে এটা কি উপসর্গ কি ক্লিয়ার সবার, উপসর্গ কি ক্লিয়ার, উপসর্গ কি সবাই ক্লিয়ার বলেন আরে। ওকে, আমরা এতক্ষণ উপসর্গ শিখলাম, এখন আমরা একটু দেখি উপসর্গ, উপসর্গ থেকে একটু আমি নাড়াচাড়া দিই, তোমরা আসলে পারো কিনা, এতক্ষণ শিখতে পারলা কিনা, বুঝলা কিনা একটু দেখি।
ওকে, বলছে উপসর্গযুক্ত শব্দ কোনটি? এই জায়গায় দেখো উপসর্গযুক্ত শব্দ কোনটি। এই দেখো কদ বেল, এই কদটা হচ্ছে একটা উপসর্গ। কদ কুনি, কদ কুনি, নি পাতি বি বর রাম শশা সুহা, যে কদ কুনি পাতি বি বর রাম শশা সুহা, এগুলো হচ্ছে তৎস বা সংস্কৃত উপসর্গ। এরপরে আসি 2 নম্বর প্রশ্ন আসছে অভাব। অভাব অর্থে ব্যবহৃত হয়েছে কোনটি? অভাব অর্থে ব্যবহৃত হয়েছে কোনটি? দেখো আলুনি মানে হচ্ছে নুনের অভাব। আলুনি মানে কি? নুনের অভাব। আলুনি মানে কি? নুনের অভাব। স্যার আমি আগে করছি আপনার বাংলা বানানের ক্লাস। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। তাহলে তোমাকে সবাইকে আমি ক্লাসের লিঙ্কটা দিয়ে দিব, বাংলা বানানের ক্লাসের লিঙ্ক ডিরেক্ট হুবহু আমি কপি করে তোমাদেরকে পেজের মধ্যে দিয়ে দিব, তোমরা চাইলে কেউ করে নিতে পারো, কোনো সমস্যা নাই। ওকে, এরপরে দেখো অপমান। বলছে অপমান। এই অপমান শব্দটিতে এই অপশব্দটি কোন অর্থে ব্যবহৃত আছে? অপমান, এটা নিকৃষ্ট অভাব, বিপরীত অর্থ নিকৃষ্ট, বিকৃত না অভাব? তাহলে অপমান মানে হচ্ছে কি মানের অভাব, তাহলে অভাব অর্থ হইতে পারে, অভাব অর্থ হইতে পারে। তো এইরকম করে তোমরা যদি চাও। হাই ক্লিয়ার স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, এরপর আসে 4 নম্বর বলছে উপসর্গের কাজ কি? উপসর্গের কাজ কি বলো তো দেখি। উপসর্গের কাজ কি, এ জায়গায় বলো সবাই। উপসর্গের কাজ কি? উপসর্গের কাজ কি? সবাই একটু কমেন্ট করো, উপসর্গের কাজ কি? উপসর্গের কাজ কি? উপসর্গের কাজ কি বলো। উপসর্গের কাজ কি? উপসর্গের কাজ কি? উপসর্গের কাজ কি? গ, দেখো নতুন শব্দ গঠন করা। এরকম আরো এমসিকিউ আছে, তোমাদের তো এমসিকিউ আসবে না, তোমরা একটু দেখো। তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, তোমাদের শিক্ষক হিসেবে যদি শিক্ষক মানো, তো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, তোমরা তো এইবার এইচএসসি পরীক্ষা দিবা, তোমাদেরকে আমি এইচএসসি পরীক্ষার পরে তোমাদেরকে আমি এডমিশনের জন্য পড়াবো, ফ্রিতে পড়াবো। আমার যারা শিক্ষা সাজেশন নেবা তাদের জন্য ফ্রি। আমার শিক্ষা সাজেশন যারা কিনবা, যারা প্রি অর্ডার করবে, আমার যে সাজেশনটা আছে তাদেরকে আমি ফ্রি পড়াবো, একদম ফুল কোর্স ফ্রি পড়াবো। যা সাজেশন কিনবা, তুমি 200 টাকা দিয়ে সাজেশন কিনলে তোমার কোর্স ফ্রি। তুমি একদম বাংলা এ টু জেড সব সাজেশন ধরে ধরে আমি পড়াবো এবং এক্সামও নিব। এখন কথা হচ্ছে তুমি ভাই এইচএসসি 25 ব্যাচ, তুমি কোন ব্যাচ? এইচএসসি 25 ব্যাচ। তুমি তো আমার কাছে এই সার্ভিসটা পাইলা, তুমি তো আমার ক্লাসটা করে স্যাটিসফাইড বলেই এখনো ক্লাস করতেছো। 1 ঘন্টা 32 মিনিট হয়ে গেছে, এখনো ক্লাস করতেছো। আমার ক্লাস ভালো লাগে বলেই তো করতেছো, তাই না? যদি আমাকে ভালোবাসো, যদি আমার ক্লাসগুলোকে ভালোবাসো, যদি আমার ক্লাসগুলো তোমার ভালো লাগে, তাহলে তোমার কাছে একটাই রিকোয়েস্ট, তুমি আমার এই পেজটা, তোমার এইচএসসি 2026 ব্যাচ, তোমার যে কলেজের ছোট ভাই বোন আছে তাদেরকে একটু কষ্ট করে এই আমার রাশেদ স্যার পেজটা, আমার রাশেদ স্যার পেজ, আমার এর আগের বড় একটা পেজ ছিল, আমার পেজটা হ্যাক হয়ে গেছে, যার কারণে তোমরা আমাকে হয়তো খুব বেশি বড় ভাবে দেখতে পারতেছো না। আমার এই পেজটা হচ্ছে আমার নতুন, আমার বড় পেজটা হ্যাক হয়ে গেছে, ফেসবুক হ্যাক করে ফেলছে আমাকে। আমার মানুষজন তো বুঝোই কেমন, সবাই তো আর সবার ভালো চায় না। তো হ্যাক হয়ে যাওয়ার কারণে আমার এই নতুন পেজ যেহেতু এটা, তো তোমরা সবাই একটু আমার এই রাশেদ স্যার পেজটাতে একটু ইনবক্স করবা, সরি ইনবক্স না, তোমরা মেনশন করে দিবা বা শেয়ার করে দিবা। তোমাদের ছোট ভাই বোন এইচএসসি 26 ব্যাচ যারা আছে তাদেরকে আমি পড়াবো। এইচএসসি 26 ব্যাচের তোমাদের কালকে তোমাদেরকে ক্লাস নেওয়ার পরে আমি 26 ব্যাচের ফ্রি ক্লাস নেওয়া শুরু করবো। 26 ব্যাচটার আমি একদম ধরে ধরে প্রত্যেকটা বিষয় আমি ধরে ধরে পড়াবো। তোমাদেরকে আমার সৌভাগ্য হয় নাই সবকিছু ধরে ধরে পড়ানোর, কিন্তু আমি 26 ব্যাচটাকে আমি কথা দিচ্ছি 1 বছর আমি ধরে ধরে প্রত্যেকটা ব্যাকরণের পাঠ, প্রত্যেকটা সাহিত্যের পাঠ আমি ধরে ধরে পড়াবো। তো তোমরা একটু আমাকে এই হেল্পটা করবা, এইচএসসি 26 ব্যাচের শিক্ষার্থীদের কাছে আমার এই পেজটা, আমার এই রাশেদ স্যার পেজটা একটু শেয়ার করে দিয়ে দিবা, বলবা বাংলা ক্লাসগুলো অ্যাটলিস্ট রাশেদ ভাইয়ের কাছে করে নিস, জীবনে কাজে লাগবে। যদি মনে করো তোমার কাজে লাগছে তাইলে তুমি বলো, ঠিক আছে? ওকে, তাহলে তোমরা একটু আমার রাশেদ স্যার পেজটা একটু শেয়ার করে দিবা, অথবা তোমরা যদি চাও আমার রাশেদ রাশেদ স্যার লিখে ইউটিউবে যদি সার্চ দাও আমার, বা অথবা ইউটিউবের লিংক আমি সবাইকে দিয়ে দিব, এই রাশেদ স্যার পেজটা, সরি ইউটিউব চ্যানেলটা তোমরা ফলো করতে পারো। আমি ইনশাল্লাহ বাংলা ব্যাকরণ সাহিত্য সবকিছুর আমি আপডেট দেওয়ার চেষ্টা করি। তো সবার কাছে একটা রিকোয়েস্ট, তোমরা একটু আমার আমার দিকটা একটু দেখো। আর এডমিশনের জন্য তোমাদের জন্য খুব পরিশ্রম করতেছি ভাই সাজেশনটা নিয়ে। তোমরা সাজেশনটা অবশ্যই অবশ্যই সবাই নিবা। আমার সাজেশনটার ছবিটা আরেকবার একটু দেখে রাখো, ভুলে যেতে তো পারো। 1 মাস পরীক্ষা দিবে, 1 মাস পর আর রাশেদ ভাইয়ের কথা মনে থাকবে? রাশেদ ভাইয়ের পরীক্ষা কালকে শেষ, তো রাশেদ ভাইও শেষ নাকি?
রাশেদ ভাইয়ের পরীক্ষাও শেষ, রাশেদ ভাইও শেষ, এমনটাই তো নাকি? তোমরা কি এমন স্টুডেন্ট? তোমরা কি আমার এরকম স্টুডেন্ট যে পরীক্ষা শেষ রাশেদ ভাইও শেষ এরকম? না, আমি বিশ্বাস করি এরকম না। তোমরা তোমরা অনেক ভালো লক্ষ্মী ছেলেপেলে, তোমরা আমাকে অনেক ভালোবাসো, আমার ক্লাসগুলো অনেক পছন্দ করো। তো তোমরা একটু কষ্ট করে আমার এই সাজেশনটা এডমিশনের সময় পড়বা। আশা করি তোমাদের অনেক অনেক উপকৃত হবা, ইভেন অনেক বেশি কমনও পাবা। টেকনিক দিয়ে ভরপুর আছে, তোমাদের যে বিষয় মনে থাকে না সেই বিষয়ে বেশি বেশি টেকনিক করে দেওয়া আছে। আশা করি টেকনিক করে মনে রাখতে পারবা। না স্যার, আপনাকে ভুলবো না, আশা করি ভুলবা না। তো তোমরা অবশ্যই তোমাদের এইচএসসি 26 ব্যাচটাকে আমাকে মেনশন করে দিবা বা আমার পেজটা শেয়ার করে দিও, যেন আমি 26 ব্যাচের ক্লাসগুলো নিতে পারি। ওকে, তোমরা যদি চাও এমসিকিউ গুলো আমি সমাধান করে দিচ্ছি। কোন শব্দটি আদিতে বসে? বলছে কোন শব্দের, কোনটি শব্দের আদিতে, আদিতে মানে হচ্ছে শুরুতে, আদিতে মানে হচ্ছে শুরুতে, আদিতে মানে হচ্ছে শুরুতে। আমরা জানি উপসর্গ শব্দের শুরুতে বসে। উপসর্গ কোথায় বসে? শব্দের শুরুতে, শব্দের শুরুতে, শুরুতে বা পূর্বে বসে, শব্দের শুরুতে বা পূর্বে বসে। উপসর্গ কোথায় বসে? খায়ও, দাওয়াত খায়ও, কোনো সমস্যা নেই। আল্লাহ তৌফিক দেখ, রিজিক দেখ, খায়ও, সমস্যা নেই। জীবনে এত বড় দায়িত্ব নেওয়ার মতো অ্যাবিলিটি এখনো হয় নাই, ঠিক আছে? সকালবেলা আমার ছোট ভাই আমার ঘুম থেকে ডাইকা তোলে, ঠিক আছে? তো আমি এখনো দায়িত্ব নেওয়া শিখি নাই, সো আমি এখনো এত বড় দায়িত্ব নিতে চাচ্ছি না। ওকে, একটু দেখি উপসর্গ কি। উপসর্গ হচ্ছে, দেখো এই জায়গা আছে ভাষার ব্যবহৃত সর্বনাম, ভাষা ব্যবহৃত ক্রিয়াপদের শব্দাংশ, ভাষায় দেখো ভাষায় ব্যবহৃত অব্যয়সূচক শব্দাংশ। তাহলে দেখো এটা হচ্ছে উপসর্গ, হচ্ছে ভাষায় ব্যবহৃত অব্যয়সূচক শব্দাংশ। এটা কি? অব্যয়। তাহলে উপসর্গ কি? উপসর্গ হচ্ছে অব্যয়, এক প্রকার অব্যয়সূচক শব্দাংশ। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার, আপনি অনেক ভালো করে বুঝায় বলেন, থ্যাংক ইউ। ওকে, দেখো এরপর আসে কোনটির অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্যোতকতা আছে। এটা বারবার পরীক্ষা আসে রে ভাই, এটা বারবার পরীক্ষা আসে। তোদের যদি এমসিকিউ থাকে তাহলে এমসিকিউ তে আসতে পারে। দেখ, বলছে কোনটির অর্থবাচকতা আছে অর্থদ্যোতকতা নাই, মানে কোনটা অর্থবাচ, কোনটার অর্থ নাই। বলছে কোনটার অর্থ নাই, এই কথার মানে হচ্ছে অর্থ নাই। অর্থ, সরি রে, দেখ একটু দেখ ভাই, অর্থ নাই, শরীর খুব খারাপ লাগতেছে। কোনটার অর্থ নাই? আজকে কয় ঘন্টা ক্লাস নিছি? আজকে 3.5 ঘন্টা ক্লাস নিছি, অনলাইন অফলাইন মিলে 3.5 ঘন্টা টানা ক্লাস নিচ্ছি। শরীরের অবস্থা খুবই খারাপ, কালকে ক্লাস নিতে অসুস্থ হয়ে গেছি, আবার আগামীকাল সকালে ক্লাস নিতে হবে। তো দেখ একটু, বলছে কোনটার অর্থ নাই এবং অর্থদ্যোতকতা মানে হচ্ছে নতুন অর্থ তৈরি করতে পারে। কোনটার নিজের কোনো অর্থ নাই কিন্তু নতুন অর্থ তৈরি করতে পারে। তাহলে নতুন অর্থ তৈরি করতে পারে এবং অর্থ নাই কার? উপসর্গের, উপসর্গের, উপসর্গের। এরপরটা একটু দেখ ভাই, বলছে নিজস্ব, নিজস্ব কোনো অর্থবাচকতা না থাকলে নতুন শব্দ সৃজন করার ক্ষমতা আছে কোনটির? সবাইকে বলে এটা কোনটা? বলছে নিজের কোনো অর্থবাচকতা নাই, মানে নিজের কোনো অর্থ নাই কিন্তু নতুন শব্দ তৈরি, সৃজন মানে হচ্ছে তৈরি করা। সৃজন মানে কি? তৈরি করা। এটা সৃজন করতে পারে কে বল দেখি? অনুসর্গ, বিবৃতি, উপসর্গ না পদাশ্রিত নির্দেশক অব্যয়? বলতে একটু, এটা রাইট অ্যান্সার কি হবে ভাই? সবাই একটু বল, রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হবে উপসর্গ। রাইট অ্যান্সার কি হবে? উপসর্গ। রাইট অ্যান্সার কি? উপসর্গ। এরপর আসি, বলছে উপসর্গ কত প্রকার? একটু আগে পড়াইছি ভাই, একটু বল দেখি উপসর্গ কত প্রকার? 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 মিলি, বাপ্পি, আরিশা, মিম, কুইন, পূজারানী। 8 নাম্বার, 8 নাম্বার গেল। আচ্ছা, নয় নয় নয়, বাপ্পি চাকমা। তোমাদের সবাইকে আমি মনে রাখবো ভাই, তোমাদের সবাইকে আমি আমার রাশেদ স্যার পেজে, তোমাদের সবাইকে আমি আমার রাশেদ স্যার পেজে এডমিশনের সময় চাই, আমার এইচএসসি পরীক্ষার সময় সবাইকে আমি চাই। সবার ক্লাসগুলো সবাইকে যেন আমি ক্লাসে দেখতে পাই। আমি দেখলে খুবই খুশি হব তোমাদেরকে দেখলে। আর তোমাদেরকে কানেক্ট রাখার জন্য, তোমাদেরকে কানেক্ট রাখার জন্য আমি একটা কথা বলি, তোমরা আমার সাথে যুক্ত থাকতে পারবা কিভাবে? একটা মাধ্যম আছে, সেটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সে জায়গায় শুধু তোমরা আসো, শুধু তোমরাই আসো। তোমাদেরকে আমি পিডিএফ নোট টোট শেয়ার করি। আমার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সে জায়গায় হাজিবাজি চিল্লা ফাল্লা কোনো কিছু নাই, শুধু তোমরা যারা আসো তোমরাই আসো। তো আমার এই গ্রুপের লিঙ্কটা কোথায়? হ্যাঁ, আমি তোমাদের গ্রুপের লিঙ্কটা দিয়ে দিচ্ছি। তোমরা এই এই লিঙ্কটাতে যদি যুক্ত হয়ে থাকো তাহলে তোমাদেরকে এই পরীক্ষা শেষও, তোমরা পরীক্ষা শেষে আমি তোমাদেরকে নিয়ে আবার ক্লাস শুরু করব, তোমাদেরকে নিয়ে আবার আমি ক্লাস শুরু করব। তোমরা একটু কষ্ট করে, তোমরা একটু কষ্ট করে আমার শোনা ভাইয়ারা আপুরা,
তোমরা একটু কষ্ট করে এই লিঙ্কটাতে, আমি এখন লিঙ্কটা দিচ্ছি, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক, এই লিঙ্কটাতে একটু যুক্ত হয়ে থাকো, এই গ্রুপটাতে যুক্ত হয়ে থাকো। তোমাদের এইচএসসি 25 ব্যাচের শিক্ষার্থী সবাই আসো এই জায়গায়। আমার যারা খুব ভক্ত শিক্ষার্থী তারা এই জায়গায় আছে, আমি তাদেরকে ফ্রিতে পড়াবো, একদম ফ্রিতে পড়াবো, একদম এইচএসসি পরীক্ষা যেমন পড়ছো আমি এডমিশনের সময় তোমাকে ধরে ধরে পড়াবো। তোমরা এই গ্রুপটাতে যুক্ত হয়ে থাকো, ইনশাল্লাহ সকল আপডেট পেয়ে যাবে এখানে। দেখো উপসর্গ কত প্রকার বলছে, উপসর্গ কত প্রকার? উপসর্গ হচ্ছে 3 প্রকার। উপসর্গ কত প্রকার? উপসর্গ হচ্ছে 3 প্রকার। উপসর্গ কত প্রকার? উপসর্গ হচ্ছে 3 প্রকার। আমি নাই তো এই গ্রুপে, এই যে গ্রুপে জয়েন করো সবাই, এই যে আমি মাত্র এই যে লিঙ্ক দিচ্ছি, গ্রুপে জয়েন করো, সবাই জয়েন করো, সবাই জয়েন করো। উপসর্গ কত প্রকার? উপসর্গ হচ্ছে 3 প্রকার। উপসর্গ কত প্রকার? 3 প্রকার। বলছে খাঁটি বাংলা উপসর্গ কয়টি? খাঁটি বাংলা উপসর্গ কয়টি বলো দেখি, খাঁটি বাংলা উপসর্গ কয়টি? খাঁটি বাংলা উপসর্গ কয়টি বলো? খাঁটি বাংলা উপসর্গ কয়টি? খাঁটি বাংলা উপসর্গ কয়টি? খাঁটি বাংলা উপসর্গ কয়টি? খাঁটি বাংলা উপসর্গ কয়টি? তোমরা এই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কে যদি জয়েন করে থাকতো তাহলে আমি একবার একটা গ্রুপে শেয়ার দিয়ে দিতাম, আমাদের পিডিএফ শেয়ার দিয়ে দিতাম, তাহলে সবাই পাওয়া যেত। তোমাদেরকে ধরে ধরে আমাকে আর ইন্ডিভিজুয়ালি ইনবক্সে এসে দিতে হইতো না। তোমরা একটু গ্রুপে জয়েন করো, তাহলে সবাইকে আমি একই গ্রুপে দিয়ে দিব। জয়েন ডান, থ্যাংক ইউ। ওকে, তাহলে উপসর্গ, খাঁটি বাংলা উপসর্গ কয়টি? খাঁটি বাংলা উপসর্গ হচ্ছে 21টি, আর তৎসম বা সংস্কৃত উপসর্গ হচ্ছে 20টি। খাঁটি বাংলা উপসর্গ কয়টি? 21টি। এরপরে আসি বাংলা উপসর্গে, বলতে বাংলা উপসর্গে সাধারণত যুক্ত হয় কোথায়? বলছে বাংলা উপসর্গ সাধারণত যুক্ত হয় কোথায়? মনে রাখবা, বাংলা উপসর্গ, বাংলা উপসর্গ যেগুলো আছে 21টা, এগুলো সবগুলো খাঁটি বাংলা শব্দের আগে, খাঁটি বাংলা, খাঁটি বাংলা শব্দের পূর্বে, খাঁটি বাংলা শব্দের পূর্বে, খাঁটি বাংলা শব্দের পূর্বে বসে। তোমাদেরকে শব্দ ভান্ডার শিখার একটা চমৎকার একটা টেকনিক শেখাই দিব। দুনিয়ার যত শব্দ আছে সবগুলো ক্লাসিফিকেশন করতে পারবা, কোনটা কোন শব্দ, তৎসম শব্দ কোনটা, দেশি শব্দ কোনটা, বিদেশি শব্দ কোনটা, ফার্সি শব্দ কোনটা, এগুলো টেকনিকে পড়াবো, এডমিশনের সময় পড়াবো, এখন পড়াবো না। স্যার আমি কালকে অ্যাড হব কারণ আমি এমন আমার এমবি শেষ। ও সরি রে, সরি, এমবি দিয়ে ক্লাস করতেছি, এত কষ্ট। দেখো একটু দেখো, বাংলা ধাতু, বাংলা ধাতুর আগে বাংলা শব্দের আগে, সরি এটা রাইট অ্যান্সার হবে, বাংলা শব্দের আগে, বাংলা শব্দের আগে, বাংলা শব্দের আগে, সবাই একটু দেখো, বাংলা শব্দের আগে, বাংলা শব্দের আগে। এরপর 12 নম্বর কোশ্চেন বলছে নিচের কোনটি উপসর্গ যোগে গঠিত হয়েছে? এই জায়গার মধ্যে নিচের কোনটি উপসর্গ যোগে গঠিত হয়েছে? দেখো একটু, দেখো দেখো একটু, কোনটা অনুবাদ, অনুবাদ কোনটা, কোনটা কোনটা কোনটা, দেখো একটু দেখো, দেখো রাইট অ্যান্সার কোনটা হবে? তাহলে হবে কি? অনুবাদ, অনুবাদ। এরপর আসি আমরা, এরপর আসি বলছে আশু বিনি, এই 4টি উপসর্গ কোন উপসর্গে, কোন কোন প্রকারে? এই 4টা উপসর্গ কোথায় কোথায় আছে? বাংলা তৎসম আছে, বাংলা তৎসমতে আছে। আশু বিনি বাংলা উপসর্গ তো আছে, তৎসমত আছে, একটু খেয়াল করে নিও, অপশন গুলা খেয়াল করে নিও। এরপর আসি, এরপর আসি বিজ্ঞান, বিজ্ঞান শব্দের বি শব্দটি, বি শব্দটি কোন, বি শব্দটির অর্থ কি? বি শব্দের অর্থ কি? বি শব্দের অর্থ হচ্ছে বিশেষ, বিশেষভাবে জ্ঞান, বিশেষভাবে জ্ঞান। বিজ্ঞান শব্দের বি উপসর্গ, বিজ্ঞান শব্দের বি উপসর্গ কোন অর্থে ব্যবহৃত হয়েছে? বিশেষ অর্থে ব্যবহৃত হয়েছে। এরপরে আসি বলছে অপকর্ম শব্দটিতে অপ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? অপ মানে হচ্ছে নিকৃষ্ট কাজ, অপকাজ, অপকর্ম মানে কি? নিকৃষ্ট কাজ, তাহলে নিকৃষ্ট অর্থে ব্যবহৃত হয়েছে। এরপরে ধন্যবাদ সবার, অনেকগুলো মূল্যবান সময়, অনেক অনেক মূল্যবান সময় নষ্ট করলাম তোমাদের, তোমাদের সাথে এতক্ষণ যুক্ত থাকতে পেরে অসংখ্য ভালো লাগছে। আমার এটাই খারাপ লাগছে যে আমি আর একটা ক্লাস তোমাদের নিতে পারবো, আর তোমাদেরকে এই আগামী 2 মাস পড়াইতে পারবো না বা 1 মাস পড়াইতে পারবো না, এটা আমার খুব বেশি খারাপ লাগছে। আমি আজকে খুব ভাবলাম যে এতদিন তোমাদের এই নামগুলো আমার মুখস্থ হয়ে গেছে, বাপ্পি, মিম, তারপর হচ্ছে মাহির, তারপর হচ্ছে রাখি বানিক, তারপর হচ্ছে আমাদের সাথে যুক্ত আছে, আমাদের সাথে যেমন পূজা, পূজা পূজা আছে আমাদের সাথে, পূজা চাকমা আছে, মিলিয়া আছে, আরিশা আছে, তো আরো অনেকে যারা যুক্ত আছে সবার নামগুলো না আমার একদম মুখস্থ হয়ে গেছে। আমার এটাই খারাপ লাগছে যে কালকের পর থেকে আমি হয়তো তোমাদের এই নামগুলো আর উচ্চারণ করতে পারবো না। আমার এটাই সবচেয়ে বেশি খারাপ লাগছে, হয়তো আরো নতুন অনেকেই যুক্ত হবে। তো তোমাদের জন্য আমার অনেক অনেক দোয়া রইলো, তোমাদের জন্য আমার অনেক অনেক প্রার্থনা রইলো। তোমরা জীবন অনেক ভালো করো, অনেক ভালো জায়গায় যাও। জীবনে চলতি পথে যদি কোনোদিন আমার কথা মনে হয় স্মরণ করো, আমার রাশেদ স্যার পেজটা আছে, ইউটিউব চ্যানেল আছে, আমার আইডি আছে, কোনো কোনো জায়গায় আমাকে পেয়ে যাবা। তো আমার এটাই রিকোয়েস্ট থাকবে যে জীবনে যাই করো ভালো কিছু করো, জীবনে যা তা করো না, জীবনটা অনেক অনেক সুন্দর, জীবনটা সুন্দরভাবে উপভোগ করো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পরিবারের খেয়াল রাখো, পরিবারের কথা মতো চলো, ইনশাল্লাহ ভালো কিছু করবে। তোমরা এখনো নিজেরা ডিসিশন নেওয়ার মতো সময় হয় নাই, পরিবার যা বলে একটু মেনে চলো,
ইনশাল্লাহ জীবনে আরো কিছুদিন যাক, এরপর তোমরা ডিসিশন নিতে পারবা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আজকের মতো আমি রাশিদুল ইসলাম এখান থেকে বিদায় নিচ্ছি। যাচ্ছি মানে যাচ্ছি না, আগামীকাল সকাল 10টায় দেখা হবে তোমাদের সাথে, সেম টাইম, সেম চ্যানেল, সেম প্লেসে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, শুভরাত্রি। আরিশা ইসলাম লিখছে মিস করবো আপনার ক্লাসগুলো, আমিও মিস করবো তোমাদেরকে। আহ মিলি মিলি মিস করবো স্যার। সত্যি আমি তোমাদেরকে অনেক আপন, তোদেরকে একদম, তোদেরকে তুই করে বলি না, দেখোস না ক্লাসের মাঝে মাঝে তুই করে বলি, আমার মনে হয় একদম নিজের ভাই, নিজের ভাই, নিজের বোনের মতো মনে করি। এর জন্য তুই তুকারি বলে বলে ফেলি। এতদিন কিন্তু বলি নাই, দেখ আমি অনেক অনেক আগে থেকে ক্লাস নিচ্ছি, এতদিন কিন্তু তাদেরকে তুই করে বলি নাই, কেন যেন শেষ মুহূর্তে তাদেরকে খুব আপন মনে হচ্ছে, খুব আপন লাগতেছে, যে তোদের নামগুলো প্রতিদিন এই কমেন্টে পড়ি, আমার এটাই খারাপ লাগে যে আমি আজকের পর থেকে আর তোদের নামগুলো এরকম করে পড়তে পারবো না, তোদেরকে আর এরকম করে ক্লাসে বলতে পারবো না এই মিলি কই, এই মিম কই, এরকম করে আর বলতে পারবো না, এটাই খারাপ লাগছে, খুব খারাপ লাগছে। তো আমি তোদের জন্য দোয়া করি, তোদের বড় ভাই হিসাবে তোদের জন্য দোয়া করি। বাপ্পি, সারা জীবন আপনাকে মনে থাকবে স্যার। তোদেরকে আমি বলি, তোদেরকে আমি খুব ভালোবাসি, তোদেরকে নিজের ভাই বোনের মতোই ভালোবাসি, তোরা সবাই আমার জন্য দোয়া করিস, আমি তোদের প্রত্যেকের জন্য দোয়া করি, তোদের প্রত্যেকের জন্য আমি দোয়া করি, তোরা জীবনে ভালো কর, ভালো কিছু কর, জীবনে ভালো কিছু কর। যদি কোনোদিন মনে হয় যে খুব বেশি ফ্রাস্ট্রেশন, খুব খারাপ লাগতেছে, ভাইরে একটা ফোন দিস, ভাইরে একটু ফোন দিস, অথবা ভাইয়ের সাথে যোগাযোগ করিস, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা তোরা তো অনেকেই জানিস, তারপর আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমার দিয়ে রাখতেছি তোদের কাছে। তোদের এইচএসসি 25 ব্যাচটাকে আমার খুব আপন লাগে, এর জন্য আমি তোদের তোদের সাথে খুব বেশি মিশে গেছি। এটা হচ্ছে আমার ফেসবুক আইডি, আমার অফিসিয়াল ফেসবুক আইডি, এটা হচ্ছে আমার অফিসিয়াল ফেসবুক আইডি, এটাই আমার একমাত্র অফিসিয়াল নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার। তোদের যদি কখনো চলতে পথে খুব খারাপ লাগে, মনে হয় যে ভাই আমি আর পারতেছি না, আমার খুব ফ্রাস্ট্রেশন লাগতেছে, আমার একাকিত্ব লাগতেছে, ভুল ভাল ডিসিশন নেওয়ার আগে ভাইরে একবার একটা ফোন দিস, বলিস যে ভাই আমি এইচএসসি 25 ব্যাচের আপনার অনলাইনে ক্লাস করতাম, তাহলেই হবে। এক এক নামে অনেক, আবার এরকম হয় যে একই নামে আবার অনেক ব্যাচের শিক্ষার্থী আছে, তো আমাকে নক দিয়ে বলে তোরা 25 ব্যাচ বললে আমি বুঝবো যে তোরাই ওইটা। তো সবাই ভালো থাক, সুস্থ থাক, আমার খুব খারাপ লাগতেছে যে তোদের আর ক্লাস নিতে পারবো না, এটাই সবচেয়ে বেশি খারাপ লাগা কাজ করে। ইনশাল্লাহ আমি দোয়া করি তোরা ভালো কর, তোরা ভালো কিছু কর, রেজাল্ট নিয়ে কখনো চিন্তা করিস না, এইচএসসি রেজাল্ট তো যাই হোক, এইচএসসি ভালো করে পরীক্ষাটা দে, রেজাল্ট নিয়ে চিন্তা করিস না। রেজাল্ট দিয়ে অনেক কিছু হয়, কিন্তু রেজাল্ট দিয়ে সবসময় সবকিছু হয় না। রেজাল্ট খারাপ হইলো আমার ফোন দিস, ভালো হইলো আমার একটু ফোন দেওয়া জানাইস, আমি এটাই খুশি হব, যে একটা ফোন দেওয়া যে বলস ভাই আমি আপনার এইচএসসি 25 ব্যাচের শিক্ষার্থী, অনলাইনে ক্লাস করতাম, ভাই আমার রেজাল্ট এইটা, এতটুকুই চাওয়া, তোদের কাছে আর বেশি কিছু চাই না। তোদের কাছে বলি না যে মিষ্টি পাঠা, আম পাঠা, লিচু পাঠা, এইসব বলি না, জাস্ট এটুকুই যে তোরা ভালো কিছু কর, শুনে আমার ভালো লাগে, আমার ভালো লাগে, সত্যি আমার ভালো লাগে। আমার ছোট ভাই যেমন কোনো একটা ভালো একটা অ্যাচিভমেন্ট করলে আমার ভালো লাগে, তোরা যদি জীবনে ভালো কিছু করিস এটা আমার ভালো লাগে। সবাই ভালো থাক, হয়তো কালকে সকাল 10টায় যদি সুস্থ থাকি তাহলে ক্লাস দিব, আর না হয় রেকর্ড কোনো ক্লাস আমি চালাই দিব, চেষ্টা করবো তোদের ক্লাস নেওয়ার। স্যার আপনিও ঠান্ডা লাগছে, মেডিসিন নেন। হ্যাঁ ঠান্ডা লাগছে, কারণ প্রচন্ড গরমে ঘেমে ক্লাস নিতে ভিজে যায় ক্লাস নিতে নিতে। তো সবাই ভালো থাক, সুস্থ থাক, সবার জন্য অনেক অনেক দোয়া রইলো। তো তোরা চাইলে আমার পেজ হচ্ছে আমার ফেসবুক আইডি, পার্সোনাল আইডি, এটাতে যুক্ত হয়ে থাকতে পারিস, আমি পার্সোনাল আইডি সবাইকে রিকমেন্ড করি না, তোরা রিকোয়েস্ট পাঠাইস আমি অ্যাকসেপ্ট করবো। আর এটা হচ্ছে আমার পার্সোনাল আইডি, ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, আমার একটাই হোয়াটসঅ্যাপ নাম্বার, অন্য কোনো নাম্বার দিয়ে আমার ছবি ব্যবহার করলে প্রতারিত হইস না, এটাই আমার নাম্বার। সবাই ভালো থাক, সুস্থ থাক, সবাইকে আবারও আমার অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া এবং সালাম রইলো, পরিবারের সবাইকে আমার সালাম দিস। আল্লাহ হাফেজ, শুভরাত্রি। আর আমার পেজে একটু নক দিয়ে তোদেরকে আমি পিডিএফ দিয়ে দিব, আজকে রাতের মধ্যেই দিয়ে দিব। আল্লাহ হাফেজ। সারা এ প্লাস নিবে, আপনার জন্য মিষ্টি আনবো। মিষ্টি লাগবে না ভাই, আমার জন্য দোয়া করিস, মিষ্টি লাগবে না। তোরা একটু তোদের ছোট ভাইদের একটু শেয়ার করে দিস আমার ক্লাসটা, আমার পেজটা একটু শেয়ার করে দিস, মিষ্টি লাগবে না ভাই, তোদের কথাই আমার কাছে মিষ্টি, তোদের কথাই আমার কাছে অনেক মিষ্টির সমান। ভালো থাকিস, আল্লাহ হাফেজ।